হ্যাঁ, এভিডেন্সটা কিন্তু আপনার অ্যাসেসমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট। হ্যাঁ, সো এভিডেন্সটা যদি কমপ্লিট না থাকে তাহলে অ্যাসেসমেন্টে কিন্তু আপনি কম্পিটেন্ট হতে পারবেন না, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এখন কথা হচ্ছে আজকে আমরা ক্লাসটাই নিব এভিডেন্স নিয়ে, এভিডেন্সে কী টাইপের কোশ্চেন হয় এবং এভিডেন্সটা আপনারা কিভাবে তৈরি করবেন। দেখেন, প্রত্যেকে নিজের এভিডেন্স নিজের তৈরি করতে হবে। এভিডেন্স যদি আপনারটা আপনি তৈরি না করে অন্য কাউকে দিয়ে তৈরি করান, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এভিডেন্স থেকে কোশ্চেনগুলো আসলে আপনি করতে পারবেন না, কোশ্চেনগুলোর আনসার আপনি জানতে পারবেন না। ঠিক আছে, ম্যাক্সিমাম এভিডেন্স একই রকম হয়, শুধুমাত্র আপনার অকুপেশন, আপনার সিএস অনুযায়ী কি হবে, এভিডেন্সটা চেঞ্জ হবে। তাহলে আপনার সিএস অনুযায়ী এভিডেন্সটা যে কিভাবে চেঞ্জ করতে হয়, এইটুকু জিনিস যদি আপনি না শিখতে পারেন তাহলেই প্রবলেম। হ্যাঁ, তাহলে আপনাকে কয়েকটা জায়গায় একটু খেয়াল রাখতে হবে এভিডেন্স তৈরির ক্ষেত্রে, যে যে জায়গায় আপনার নিজের পার্সোনাল কাজ আছে ওই জায়গায় আপনি কখনো ছাড় দিবেন না। ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গা অনেকটা একই রকম, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে এখানের কাজটা আপনার বুঝে তারপরে করতে হবে। কারণ কি, এভিডেন্সটা যখন আপনি দেখাবেন আপনার অ্যাসেসর কিন্তু মানে প্রথমেই কনফার্ম হতে চাবে যে এভিডেন্সটা আসলে আপনি তৈরি করছেন কিনা। এভিডেন্সটা যদি আপনি নিজে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এভিডেন্সের মানে ছোটোখাটো যে বিষয়গুলো আছে যেগুলো আসলে আপনি নিজে করলেই শুধু বুঝবেন, ওই টাইপের জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। এছাড়া বাকি জিনিসগুলো আপনি খুব একটা ভালোভাবে বুঝতে পারবেন না। আর অ্যাসেসর আপনাকে এভিডেন্সটা, আপনার এভিডেন্স সম্পর্কে কিছু কোশ্চেন করলেই বুঝবে যে আসলে এটা আপনি করছেন নাকি অন্য কাউকে দিয়ে করাইছেন। ঠিক আছে, দেখেন, আমরা যখন ইউনিভার্সিটিতে বা অন্য জায়গায় থিসিস পেপার জমা দিতাম, এগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে করলেই হইতো। হ্যাঁ, বাট এটা কিন্তু এরকম না। ঠিক আছে, কম্পিটেন্সি বেসড ট্রেনিংয়ের ক্ষেত্রে, ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এভিডেন্সটা তারা খুবই ইম্পর্টেন্টলি দেখে এবং প্রত্যেকটা জিনিস তারা চেষ্টা করে কি পরীক্ষা করার জন্য যে আপনার এভিডেন্সটা আপনি নিজে তৈরি করছেন কিনা। সো এভিডেন্সটা নিজে তৈরি করা খুব ইম্পর্ট্যান্ট। আজকে আমরা একটা এভিডেন্সের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে কি বিষয়টা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আপনারা আশা করি যে আপনাদের মনে যে কোশ্চেনগুলো থাকবে এগুলো আপনারা একটু লিখে রাখবেন। হুম, ওকে, আপনাদের যে কোশ্চেনগুলো থাকবে এগুলো আপনারা একটু লিখে রাখবেন। আমাদের যখন এমনি আপনি ক্লাসের মধ্যেও কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমরা চাবো যে যদি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে সেটা যেন আপনি কি ক্লাস শেষে আমরা যখন আস্কিং করব, যে ফিডব্যাক নিব, কোশ্চেনটা জিজ্ঞেস করবো, তখনই করতে পারেন। ঠিক আছে, দেখেন, ইভেন প্রত্যেকটা এভিডেন্স যখন আমরা শেষ করব আপনি কি ওই এভিডেন্সটা যদি কিছু না বুঝে থাকেন সরাসরি কি আস্ক করবেন যে এভিডেন্সটা বুঝছেন কিনা। ঠিক আছে, তাহলে আমরা স্ক্রিনটা দিয়ে দিচ্ছি আপনাদের।
ওকে, আমরা একটা এভিডেন্স, যে কোনো একটা এভিডেন্স বের করে নিচ্ছি। আচ্ছা, ইয়াটা কি দেখা যাচ্ছে? জি স্যার। দেখেন, এটা একটা এভিডেন্সের ফ্রন্ট পেজ। হ্যাঁ, আপনারা এভিডেন্সটা যখন প্রিন্ট করবেন, এভিডেন্সটা আপনারা বাইন্ডিং করে নিতে পারেন, অথবা কি আপনারা যে পাঞ্চ ফাইলগুলো আছে, পাঞ্চ ফাইলের ভিতরে করে এভিডেন্সগুলো জমা দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে ফ্রন্ট পেজে আমরা নর্মালি দেখতেছি এটা একটা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, তাই না? এটা একটা এভিডেন্স ডকুমেন্ট, সাবমিট করতেছেন কার এগেনস্টে আপনি সাবমিট করতেছেন, ফুলফিল করছেন কিসের জন্য, আপনার নাম কি, আপনার পরিচয় কি, ঠিক আছে? এইসব জিনিস দিয়ে আপনি সামনের পেজটা কি সাজাবেন। ওকে, এখন আমাদের যে এভিডেন্সগুলো থাকবে, এভিডেন্সের, আচ্ছা আমি যে এভিডেন্সটা করছিলাম এটা খুঁজে পাচ্ছি না। ওকে, তাহলে একই বিষয়। হ্যাঁ, আমরা যে এভিডেন্সটা সাজাবো, নর্মালি মোটামুটি বেশিরভাগ এভিডেন্স এইভাবে সাজাতে হয়, আপনারা এইভাবে সাজাবেন। হ্যাঁ, এরপরে যে জিনিসটা আসবে সেটা হবে কি, আমাদের এভিডেন্সের টোটাল কি কি কন্টেন্টগুলো থাকবে, ঠিক আছে? অর্থাৎ টোটাল কতগুলো এভিডেন্স দিব। যেমন এইখানে যে এভিডেন্সটা তৈরি করা হয়েছে, ওইখানে টোটাল 23টা এভিডেন্স দিয়েছে, তাই না? সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু করে 23 পর্যন্ত আছে, এবং এভিডেন্সগুলোকে দুইটা ভাগে ভাগ করে নিছে। একটা হচ্ছে কি, প্ল্যান অ্যান্ড ডেলিভারি ফর কম্পিটেন্সি বেসড ট্রেনিংয়ের জন্য রাখছে 12টা এভিডেন্স, আর কি প্ল্যান ফর অ্যান্ড কন্ডাক্ট দ্য অ্যাসেসমেন্টের জন্য রাখছে বাকিগুলো, ঠিক আছে? বাকি 11টার মতো, এবং কোনটা কোন পেজে আছে সে অনুযায়ী কি জাস্ট আমাদের কন্টেন্টটা সাজায় নিছে। এখন দেখেন, আমাদের প্রথম এভিডেন্সটা কি, হ্যাজার্ড ইন্সপেকশন। 2 নম্বর এভিডেন্স কি, মেইনটেনেন্স অ্যান্ড হাউসকিপিং। এই দুইটা এভিডেন্স যারা সিবিটিএ দিবে, যারা সিবিএ দিবে, দুইটার ক্ষেত্রেই থাকবে। তার মানে 1 আর 2 দুইটা কি কমন এভিডেন্স, ঠিক আছে? আর যারা সিবিএ দিবে শুধু, তাদের জন্য এভিডেন্স হবে হ্যাজার্ড ইন্সপেকশন। যারা সিবিএ দিবে মানে শুধু অ্যাসেসমেন্ট, তাদের জন্য হবে 1 এবং 2, মানে হ্যাজার্ড ইন্সপেকশন, মেইনটেনেন্স। এরপরে তারা চলে যাবে কোথায়, ওই যে অ্যাসেসমেন্ট 13 নাম্বার এভিডেন্সে। 13 নাম্বার এভিডেন্স হবে তার 3 নাম্বার এভিডেন্স, ঠিক আছে? 4, 5, 6, 7, 8 এইভাবে কি এভিডেন্সগুলো তার থাকবে। তার মানে যে শুধুমাত্র অ্যাসেসমেন্ট, মানে শুধুমাত্র অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য অ্যাসেসর হিসাবে কি পরীক্ষাটা দিবে সিবিএ কোর্সে, তাদের জন্য এভিডেন্স হবে কত, এই যে 13 থেকে 13 নাম্বারটা শুরু হবে 3, আর উপরের দুইটা হ্যাজার্ড ইন্সপেকশন, মেইনটেনেন্স, এটা হবে কি 1 নাম্বার 2 নাম্বার এভিডেন্স। আর যারা সিবিটিএ দিচ্ছে তাদের জন্য তো যেভাবে আছে সেভাবেই, ঠিক আছে? ট্রেনিংয়ের জন্য তাদের ওই যে হ্যাজার্ড হাউসকিপিংয়ের পর থেকে বাকিগুলো কি হবে, অর্থাৎ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা ট্রেনিংয়ের জন্য হবে। টাস্ক অ্যানালাইসিস ট্রেনিংয়ের জন্য, ইউনিট ডেলিভারি প্ল্যান ট্রেনিংয়ের জন্য, সেশন প্ল্যান ট্রেনিংয়ের জন্য, সিবিএলএম ট্রেনিংয়ের জন্য, পেয়ার ফিডব্যাক ট্রেনিংয়ের জন্য, পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম ট্রেনিংয়ের জন্য, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের জন্য, টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যান ট্রেনিংয়ের জন্য, ঠিক আছে? ট্রেনিং সেশন ইভ্যালুয়েশন প্ল্যান, এটাও কি ট্রেনিংয়ের জন্য। এইটুকু আপনাদের ক্লিয়ার কিনা? যারা এখানে দুই পক্ষকে আমি আসতে বলছি, একটা হচ্ছে সিবিএ, আরেকটা হচ্ছে সিবিটিএ। যারা সিবিটিএ এবং সিবিটিএ যারা আছেন তারা তো হুবহু এটা ফলো করবেন। যারা সিবিএ থেকে আসছেন তারা কি বুঝতে পারছেন কি আমার কথাটুকু, যে আপনারা কিভাবে এভিডেন্সটা সাজাবেন? হ্যালো, মিস্টার আলামিন আছেন, মিস্টার হাবিব সাহেব আছেন, আপনারা কি বুঝতে পারছেন? স্যার এটা যে আরেকবার বলতেন স্যার। দেখেন, আপনারা যারা সিবিএতে আছেন তাদের তো ট্রেনিং পার্টের এভিডেন্সগুলো দরকার নাই, তাই না? ট্রেনিং পার্টের এভিডেন্সগুলো তাদের দরকার নাই, তারা শুধুমাত্র কি অ্যাসেসমেন্ট কন্ডাক্ট কিভাবে করে এটার এভিডেন্সটা দরকার। তাহলে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করে এটার এভিডেন্স কোনটা হবে, 13 থেকে শুরু করে 23 পর্যন্ত।
অথবা 13 থেকে শুরু করে 22 পর্যন্ত, আপনারা 13 থেকে শুরু করে 23 পর্যন্ত রাখতে পারেন বা 22 পর্যন্ত রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই যে 13 থেকে শুরু করে 23 পর্যন্ত রাখবেন, এটার আগে আপনাদের কি করতে হবে, ওই যে 1 এবং 2 নাম্বার যে এভিডেন্সটা আছে, হ্যাজার্ড ইন্সপেকশন এবং মেইনটেনেন্স অ্যান্ড হাউসকিপিং, এটা হচ্ছে দুইটা হচ্ছে কি কমন সবার জন্য, যারা সিবিটিএ করবে তাদের জন্য, যারা সিবিএ করবে তাদের জন্য। তার মানে আপনারা কিভাবে সাজাবেন, আপনারা সাজাবেন কি, এটাই লাগবেন, প্ল্যান অ্যান্ড কন্ডাক্ট অ্যাসেসমেন্ট এভিডেন্স ডকুমেন্ট। হ্যাঁ, এভিডেন্স ডকুমেন্ট দিয়ে 1 নম্বরে কি দিবেন, হ্যাজার্ড ইন্সপেকশন, 2 নম্বরে কি দিবেন, মেইনটেনেন্স অ্যান্ড হাউসকিপিং, 3 নম্বরে দিবেন আপনি কি, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, 4 নম্বরে দিবেন কি, অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট, তারপরে দিবেন কি সেলফ অ্যাসেসমেন্ট শিট। এইভাবে একটার পর একটা কি দিয়ে আপনি আপনার এভিডেন্স তৈরি করে ফেলবেন। মানে আপনার সাজানোটা, এভিডেন্স কিভাবে তৈরি করবেন এখনো তো ভিতরে আমরা যাই নাই, জাস্ট আপনি কিভাবে এভিডেন্সটা সাজাবেন, ঠিক আছে, মানে কার পরে কোনটা দিবেন আপনি। তাহলে আপনার 1 নাম্বার হবে হ্যাজার্ড ইন্সপেকশন, 2 নাম্বার হবে মেইনটেনেন্স অ্যান্ড হাউসকিপিং, 3 নাম্বার হবে কি অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, এরপরে একটার পর একটা আপনি দিবেন। বাট অ্যাসেসমেন্ট প্ল্যানিং, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যালো, হ্যালো জি বলেন, শুনতে পাচ্ছি। স্যার, এই বাস্তব অ্যাসিস্ট্যান্ট নেওয়ার আপনার করার মধ্যে তো আমি অনেক গ্যাপ পাচ্ছি স্যার, এটার কারণ কি স্যার? আচ্ছা, আপনি যখন বাস্তবে অ্যাসেসমেন্ট নিচ্ছেন সব নিয়মগুলা ফলো করতেছেন না। আমি আজকেই মাত্র নিয়ে আসলাম অ্যাসেসমেন্ট স্যার, আমি অন দা ওয়ে আছি, আচ্ছা কিন্তু আপনার এই করার সাথে আমার অ্যাসেসমেন্টের কোনো মানে মিলই করতেছে না স্যার, এটার আচ্ছা। কারণটা একটু বোঝাই দিন। আচ্ছা আচ্ছা, 1 নাম্বার কথা, আমরা কি এখানে অ্যাসেসমেন্টটা পড়তেছি, বুঝেন তো, এখানে আমরা যেটা পড়তেছি এটা কি অ্যাসেসমেন্ট? আপনি কি এভিডেন্স করছিলেন, আজকে যে অ্যাসেসমেন্ট দিয়েছেন এভিডেন্সটা করছেন? হ্যালো, জি স্যার। এভিডেন্সটা যে আপনি কিসে অ্যাসেসমেন্ট দিয়েছেন আজকে, সিবিটিএ না সিবিএ তে? হ্যালো। না না স্যার, আজকে লেভেল 2 এর পরীক্ষা নিলাম, আমি অ্যাসেসর হিসেবে গেছিলাম আর কি। ও আচ্ছা, এটা বলেন। এখন লেভেল 2 এর যে পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে, পরীক্ষাতে আপনার সাথে মিলবে কোনটা, অ্যাসেসমেন্টের যে আমাদের ডেমোটা আছে, অ্যাসেসমেন্টের ডেমোটা যেটা আছে ওইটার সাথে না আপনি মিলাবেন, তাই না? আপনি তো এভিডেন্সের সাথে অ্যাসেসমেন্টের ডেমো মিলাবেন না। মানে অ্যাসেসমেন্ট কিভাবে নিতে হয় এটার জন্য আমাদের একটা আলাদা ডেমো আছে, ঠিক আছে, ওইটার সাথে আপনি মিলাবেন যে আপনি অ্যাসেসমেন্ট দিতে গেছেন এই প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে এটা মিলছে কিনা। আমার কথা বুঝেন নাই? আর এটা হচ্ছে কি, স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার বিষয়টা হচ্ছে স্যার এত কঠিন না অ্যাসেসমেন্ট নেওয়া, কিন্তু পড়তে গিয়ে স্যার কি পরিমাণ কঠিন মনে হইতেছে স্যার, এর মাথা দেওয়াটা ভুল হয়েছে এরকম লাগছে। ও আচ্ছা, 1 নাম্বার কথা হচ্ছে যে আপনি যখন অ্যাসেসর হিসেবে যাচ্ছেন, ঠিক আছে, আপনি যখন অ্যাসেসর হিসেবে যাচ্ছেন আপনাকে তো এভিডেন্স কালেক্ট করতে হচ্ছে, তাই না? তাহলে কি টাইপের এভিডেন্স ডকুমেন্টগুলো আপনার লাগতে পারে, ওভারঅল সব কিছু এখানে কি দিয়ে দেওয়া আছে। আপনি আসলে কি অ্যাসেসমেন্ট নিচ্ছেন, তো অ্যাসেসমেন্ট তো প্ল্যান করতেছেন না। যখন আপনি অ্যাসেসমেন্ট প্ল্যান করবেন, এই যে আপনি যে অ্যাসেসমেন্টটা নিচ্ছেন এই অ্যাসেসমেন্টের কাগজপত্র যখন আপনি তৈরি করবেন তখন আপনার এইসব লাগবে। ওরা তো একটা করে শিখাবে না, একবারে সবাইকে একসাথে কি সিবিটিএ যারা করে, লেভেল 5 যারা পড়ে তারা তো কি অ্যাসেসমেন্টের আপনার যে কাগজপত্র ডকুমেন্ট প্ল্যানগুলা এগুলো তো তারা তৈরি করে। স্যার হয়তো আমার ফোনে 1% চার্জ আছে স্যার, বন্ধ হইতে পারে, আমি অন দা ওয়ে তো স্যার, কিছু মনে করেন না কেটে যায়। ওকে, সমস্যা নাই, প্রবলেম নাই। আচ্ছা, মেন কথা হচ্ছে কি আপনি অ্যাসেসমেন্টের এই এভিডেন্সের সাথে আপনার অ্যাসেসমেন্ট মিলালে হবে না, এভিডেন্সের সাথে না, আপনাকে মিলাতে হবে কি অ্যাসেসমেন্টের যে আমরা ডেমোটা নেই ওই ডেমোর সাথে, ঠিক আছে, ওইটার সাথে আপনার মিলাতে হবে। ওকে ফাইন। জি স্যার। আচ্ছা, আপনার রেজাল্টটা কি বললেন না তো? ও আচ্ছা আচ্ছা, আপনি তো অ্যাসেসমেন্ট নিতে গেছেন, ঠিক আছে, সরি বুঝতে স্যার পারছি। রেজাল্টটা স্যার 24 জনের মধ্যে 18 জন পাস করছে আর 4 জন ফেল করছে স্যার। ও আচ্ছা, ফেল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মেন কথা হচ্ছে কি আপনি মানে কি, নট ইট কমপ্লিট হয়েছে আচ্ছা স্যার। আপনি কি রিসোর্স পারসন হিসেবে গেছেন নাকি সিবিটিএ করে? আপনি কি রিসোর্স পারসন হিসেবে গেছেন না সিবিটিএ করে গেছেন অ্যাসেসর হিসেবে? স্যার রিসার্চ পারসন হিসেবে স্যার। এই জন্যই আপনার সাথে কিছুই মিলে নাই, ঠিক আছে, আপনি সিবিটিএ করে যান, আপনার সাথে সব কিছুই মিলবে, ঠিক আছে। জি স্যার। ওকে, সমস্যা নাই।
স্যার বাট সিবিটিএ করার লোক তো স্যার আমাদের কাছ থেকে শিখে নিচ্ছে, এটা স্যার কি করা যায়? আপনার কাছ থেকে শিখে নিচ্ছে, সবই ঠিক আছে, ঠিক আছে, বাট শিখে নেওয়ার পরে সে আপনার থেকে অনেক বেশি অভিজ্ঞ হয়ে যাচ্ছে। দেখেন, যখন এমবিবিএস পাশ করে, এমবিবিএস এর ছেলে মেয়েরা যে ওয়ার্ড বয় আছে, ওয়ার্ড বয়ের কাছেও শিখে, ঠিক আছে। একটা ক্যানোলা দেওয়া, ঠিক যারা আছে স্যার, যারা ঠিক আছে। বিএসসি নার্স, হ্যাঁ, তারা ক্যানোলা দেওয়া কি, ওই যারা একেবারে নার্স, ডিপ্লোমা নার্স বা কোনো ট্রেনিং করে না, এদের কাছ থেকেও শিখে। বাট শিখা এক জিনিস, আরেকটা হচ্ছে কি, এটা আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করবেন, এটা আরেক জিনিস, ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে, সমস্যা নাই, আপনি থাকেন, চেষ্টা করেন সিবিটিএ শেষ করার জন্য। সিবিটিএ শেষ করলে, লেভেল 5 করলে বুঝবেন আসল মজাটা কি। স্যার আমি এটার শেষ দেখে নিব স্যার, আমি আপনার কাছে প্রমিস করলাম আমি এটা যে কোনো মূল্যে পাস করবোই স্যার। ঠিক প্রথম আছে, চান্সে না হলে সেকেন্ড, থার্ড, ফাইভ পর্যন্ত যাবো স্যার। আচ্ছা, সমস্যা নাই, ভেরি গুড, হ্যাঁ, চেষ্টা করেন, হয়ে যাবে। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার তো আপনারা, যে কিভাবে সিবিটি এর যারা আছেন তারা ইয়াটা করবেন, মানে ডকুমেন্টটা তৈরি করবেন, আর যারা সিবিএতে আছেন তারা কিভাবে তৈরি করবেন। সিবিটিএতে যারা আছেন তারা ফুল যেভাবে আছে সেই ফরম্যাটেই, আর যারা সিবিএতে আছে তাদের কাজ হচ্ছে 1 এবং 2 নাম্বারের পরে 3 নাম্বার হবে কোনটা, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। এইটুকু মাথায় রাখলে আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে। ওকে, এবার আসেন, আপনি কি এই যে হ্যাজার্ড ইন্সপেকশনটা কিভাবে করবেন। দেখেন, এই যে ফরম্যাটগুলো, এই ফরম্যাটগুলো কিন্তু আকাশ থেকে নেওয়া হয় নাই, এই ফরম্যাটগুলো আপনাদের সিবিএলএম এর ভিতরেই দেওয়া আছে। আপনারা যদি মনে রাখেন, আমরা যখন 3rd চ্যাপ্টারটা পড়ছি তখন কিন্তু হ্যাজার্ড ইন্সপেকশন এই শীটটা দেওয়া ছিল, ঠিক আছে। ওইখান থেকে আমরা কি এটা নিয়ে আসছি, নিয়ে এসে ওই ফরম্যাট অনুযায়ী আমরা সাজাইছি। তাহলে এখানে যখন আপনি এই সিবিএলএমটা করবেন, হুবহু যেভাবে আছে এইভাবেই করবেন, আপনি একটু নিজের মতো করে কি চেঞ্জ করতে পারেন। এখানে রিস্ক লেভেলটা মনে রাখেন, 3টা রিস্ক লেভেল আছে, একটা হাই, একটা মিডিয়াম, একটা লো। যদি এখানে আপনি কোনো জায়গায় এই যে রিস্ক দেখেন, নো রিস্ক, নো রিস্ক, নো রিস্ক, রিস্ক লেভেল এখানে দিছে কি, লো দিছে। আপনি এখানে কোনো একটা জায়গায় যদি হাই রিস্ক দিয়ে দেন, তাহলে ওই দিন মানে ওইটা কিন্তু আর সিবিএলএমটা, মানে এটা হাই রিস্ক থাকা মানে কি, যেখানে জীবনের ঝুঁকি আছে, তার মানে কিন্তু আপনি আর আজকে কি অ্যাসেসমেন্ট নিতে পারবেন না, অথবা ট্রেনিং সেশন পরিচালনা করতে পারবেন না। সো আপনার মনে রাখতে হবে যে আমরা যখন এখানে চেঞ্জ করব বা কিছু করব, কখনোই লো ছাড়া কিছু দিব না। মডারেট থাকলে ওইটা যে পর্যন্ত না সরানো হবে সে পর্যন্ত পরীক্ষা নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। তার মানে এখানে আমরা যখন দিব, প্রথমে দেখেন পিপল, প্রথমে কি কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে কি আছে, নেম অফ দ্য পিপল ফর আন্ডারটেকিং অর ইন্সপেকশন, এখানে আপনি আপনার নাম দিবেন, ঠিক আছে। তারপরে ডেট অফ ইন্সপেকশন, যেদিন আপনার ইয়ার ডেট, অর্থাৎ কি পরীক্ষার ডেট, সেই ডেট অনুযায়ী দিবেন আপনি, ঠিক আছে। আর অস কোঅর্ডিনেটর, ঠিক আছে, কন্ট্রাক্ট নাম্বার, ম্যানেজার রেসপন্সিবল, এখানে আপনার সুবিধা মতো আপনি যে কোনো নাম দিয়ে দিবেন। তবে যে নামই দেন, যখন আপনি এইভাবে লিখবেন, যেমন এখানে লেখছে লো, কি রিস্ক আছে, কি রকম রিস্ক, এল টাইপের রিস্ক, মানে লো। বলছে কি কি আছে, সাম ডাস্ট ইন ফ্লোর, ফ্লোরের উপরে কিছু কি আছে, ডাস্ট আছে, ফ্লোরের উপরে কিছু ডাস্ট আছে, ঠিক আছে। এখানে কাকে আমি এটা জানাইছি, ওএস কোঅর্ডিনেটরকে জানাইছি, তার নাম কি এটা, ঠিক আছে, এবং ম্যানেজার মোহাম্মদ আলীকে আমি জানাইছি এটা। তার মানে আমি কাকে জানাচ্ছি এই জিনিসটা, আমি চাইলে একজনের নামও দিতে পারতাম, শুধু ম্যানেজার মোহাম্মদ আলীকে জানাইছি এটা বললেও হয়ে যেত, ঠিক আছে। তাহলে আমার প্রথমে ফ্লোর দেখলাম, ফ্লোরের ভিতরে একটা মাত্র কি ছিল, রিক্স ছিল। এরপরে মেশিন, মেশিনের মধ্যে কোনো রিক্স নাই, ঠিক আছে। ফায়ার, ফায়ারের মধ্যে কোনো রিক্স নাই, ঠিক আছে। ফায়ারের মধ্যে একটা রিক্স দিয়ে দিয়েছে, লো রিক্স, কি বলছে, ফায়ার ব্ল্যাঙ্কেট অ্যাভেলেবল, বলছে নট অ্যাভেলেবল হুইচ মে কজেস হার্ম পিপল, যেটা কি পিপলের জন্য হার্ম হতে পারে, এটা আমি জানাইছি কাকে, হ্যাঁ, আমার ওই যে যারা এটার সাথে রিলেটেড আছে তাদেরকে জানাইছি, ঠিক আছে। তাহলে এটা পুরাটা একটা ফরম্যাট, যে ফরম্যাটে আপনি কি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, তবে যেখানেই চেঞ্জ করেন, আপনি যদি যে কোনো একটা জায়গায় রিস্ক দেন, ওই রিস্কের নাম দিতে হবে, রিস্কটা আসলে কি, এবং এটা আপনি কাকে ইনফর্ম করছেন, এটা অবশ্যই কি দিতে হবে। এবং কখনোই মডারেট রিস্ক দেওয়া যাবে না, ঠিক আছে। মডারেট রিস্ক, হাই রিস্ক দেওয়া যাবে না, সবসময় লো রিস্ক দিতে হবে, ঠিক আছে। আর নিচে এইখানে যে ম্যানেজার কানিস ফাতেমা, এটা লেখা যাবে না এখানে, ঠিক আছে। ম্যানেজার কানিস ফাতেমা না, ম্যানেজার অন্য আরেকজন মোহাম্মদ আলী ছিল, ঠিক আছে। কানিস ফাতেমা ম্যানেজার না, কানিস ফাতেমা হচ্ছে ট্রেনার, কানিস ফাতেমা হচ্ছে কি অ্যাসেসর। আচ্ছা, কমেন্টসে কি লিখছেন, ওভারঅল অবজারভেশন ইজ, ওভারঅল অবজারভেশন দ্য নো ফাউন্ড এনি সিরিয়াস প্রবলেম কন্ডাক্টিং টু টোটাল হ্যাজার্ড ইন্সপেক্ট, এটা এখানে আপনি আপনার মতো লিখতে পারেন, ঠিক আছে।
এখানে আপনি আপনার মতো লিখতে পারেন কোনো রকম সমস্যা ছাড়া। এখানে আপনি লিখতে পারেন কি, ওভারঅল কন্ডিশন ইজ গুড, নো হাই লেভেল রিস্ক ইজ রিকগনাইজ, থ্রো দেয়ার আর 4 লেভেল অফ রিস্ক। আপনি এখানে রিস্কের কথা যা যা বলছেন, অ্যান্ড রিকগনাইজ, রেসপন্সিবল পার্সন আর ইনফর্মড, রেসপন্সিবল পার্সনকে ইনফর্ম করা হয়েছে, অ্যাসিউর বাই দ্য রিস্ক উইল বি রিমুভড বিফোর কন্ডাক্টিং অ্যাসেসমেন্ট। ঠিক আছে, অ্যাসেসমেন্ট নেওয়ার আগে কি রিস্কটা একদম করে ফেলা হয়েছে, রিমুভ করে ফেলা হয়েছে। ঠিক আছে, দিস সেন্টার ইজ সুইটেবল ফর অ্যাসেসমেন্ট, এই সেন্টারটা অ্যাসেসমেন্ট বা ট্রেনিংয়ের জন্য কি সুইটেবল। আপনি আপনার মতো করে একটা কমেন্টস এখানে লিখে দিলেন। ঠিক আছে, আর নিচের এই লাইন লিখতেই হবে না, ম্যানেজারের নাম এখানে লেখার কোনো দরকার নাই। আপনারা এইটুকু ক্লিয়ার কিনা যে হ্যাজার্ড ইন্সপেকশনে কি করতে হবে, হ্যাজার্ড ইন্সপেকশন সম্পর্কে কি কোশ্চেন করবে আমরা না হয় পরে বলতেছি। যেমন এখানে বলতে পারে রিস্ক কি, হ্যাজার্ড কি, হাই রিস্ক হলে কি করতে হবে, মিডিয়াম রিস্ক হলে কি করতে হবে, এই টাইপের জিনিস অবশ্যই জিজ্ঞেস করবে। তারপরে আপনাকে বললো যে কি অ্যাসেসমেন্ট রুমে একটা কারেন্টের সুইচ কি নষ্ট না, ওইখানে ইলেকট্রিকের একটা তার বের হয়ে আছে যেখান থেকে কারেন্টের শক খাওয়ার সম্ভাবনা আছে, এটা কি ধরনের রিস্ক, এখানে হ্যাজার্ড কোনটা, রিস্ক কোনটা, বিভিন্নভাবে রিস্ক হ্যাজার্ড সম্পর্কে কোশ্চেন করতে পারে। এইটুকু আপনারা ক্লিয়ার কিনা, রিস্ক এবং হ্যাজার্ড এখানে আপনার চেঞ্জ করার মতো খুব একটা বেশি কিছু নাই। ঠিক আছে, বাট আপনি যদি চান যেখানে নো রিস্ক আছে আপনি ওই জায়গায় কি রিস্ক দিয়ে চাইতে পারেন, লেভেল লো লেভেলের রিস্কটা দেওয়ার জন্য, এবং কি রিস্ক এটা বলতে পারেন আপনি, এক একজন এক একটা রিস্ক দিতে পারেন। ঠিক আছে, যদি নিজে কোনো রিস্ক না বুঝেন তাহলে কি এইটা লিখে আপনি চ্যাট জিটিপিরে যদি বলেন এখানে লো রিস্ক কী হতে পারে। ঠিক আছে, এই যে এখানে যে রাবিশ আছে, রাবিশ রিলেটেড যে কথাগুলো আছে, ঠিক আছে, যেমন কি বিন লোকেটেড অ্যাট দ্য সুইটেবল পয়েন্ট অ্যারাউন্ড দ্য ফ্যাসিলিটি, এটা লিখে এইটাতে কি রিস্ক হতে পারে, লো রিস্ক কী হতে পারে, ওইখানে যে বলবো ওইখান থেকে একটা কমেন্টস আপনি এখানে লিখে দিতে পারেন যদি নিজে না পারেন। হ্যাজার্ড ইন্সপেকশন রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা কারোর? স্যার এখানে সবগুলো হুবহু কপি করা যাবে কিনা? হুবহু কপি করা যাবে, এখানে তো কোনো ঝামেলা নাই, আপনি শুধু পারেন কিনা। ঠিক আছে, এরপরেও চেষ্টা করবেন কি যে আপনারা তো একসাথে যারা অ্যাসেসমেন্ট দিবেন, হ্যাঁ এখানে যারা আছেন সবাই যদি একসাথে দেন, একই হ্যাজার্ড প্লিজ যদি সবার মধ্যে থাকে তাহলে অ্যাসেসরের কাছে একটা খারাপ লাগতে পারে না, যদিও কিছু বলবে না এটাতে, কারণ আপনাকে কোশ্চেন করলে কোশ্চেনের উত্তর দিতে পারলে হবে, যা উনি বুঝলেই হইলো যে আপনি এটা নিজে তৈরি করছেন। ঠিক আছে, এরপরেও চেষ্টা করবেন কি আপনার অনুযায়ী চেঞ্জ করার জন্য। ঠিক আছে, একদম হুবহু দিলেও সমস্যা নাই। এই যে ক্লিনলিনেস এখানে দিছে, আপনি ক্লিনলিনেস দেন, নয়েজ লেভেলটা দেন। ঠিক আছে, এক্সেসিভ নয়েজ, লাইট কি একদম পোল লাইটেশন বা পোল লাইটটা একেবারে কম আছে, আপনার মতো করে আপনি দেন। লো হ্যাজার্ড, সাফিসিয়েন্ট লাইট ইজ নট অ্যাভেলেবল। এটা ক্লিয়ার তো আপনারা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে হ্যাজার্ড ইন্সপেকশন নিয়ে আশা করি কোনো কোশ্চেন হবে না। ঠিক আছে, হ্যাজার্ড ইন্সপেকশন দেখেন আমি ফরম্যাটটা আপনাদেরকে আজকেই দিয়ে দিব, আপনারা এই সপ্তাহের মধ্যে আপনার ইয়াটা তৈরি করে ফেলবেন, ডকুমেন্ট। ঠিক আছে, ওকে। এরপরে 2 নম্বর হাউসকিপিং, একেবারে লাইক একই রকম, হ্যাঁ হাউসকিপিংও একই রকম। ঠিক আছে, এখানেও খুব একটা বেশি চেঞ্জ হওয়ার নাই, যদি আপনি চেঞ্জ করেন সে অনুযায়ী কি এখানে অ্যাকশনটা লিখে দিবেন। ঠিক আছে, তাহলে আপনি যদি ওইটা বুঝে থাকেন এটা আর ওইটার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই। ঠিক আছে, এখানে কিন্তু ইয়েস আর নো আর নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, যদি যেমন প্রথমটা দেওয়া আছে কি দেখেন, এরিয়া ইজ টাইডি অ্যান্ড কি ওয়েল কিপটেড, মানে এরিয়াটা সুন্দর করে কি সাজানো আছে। অ্যাডিকুয়েট স্টোরেজ আর প্রোভাইডেড, স্টোরেজগুলোও কি প্রোভাইডেড মানে অ্যাডিকুয়েট আছে। আপনি ইয়েস দিচ্ছেন তার মানে কোনো সমস্যা নাই, যদি অ্যাডিকুয়েট স্টোরেজ না থাকে তাহলে সমস্যা। আপনি কি করবেন, এই যে এখানে পরেরটা একটা বলছে কি ওয়ার্কওয়ে ক্লিয়ারলি মার্কড অ্যান্ড কি গার্ডস ইফ নেসেসারি। ঠিক আছে, নো। আপনি অ্যাকশনে কি বলছেন, ওয়ার্কওয়ে ফাউন্ড কি নট মার্কড, আপনি যে জায়গা যাতায়াত করেন এখানে কোনো মার্ক করা ছিল না। ঠিক আছে, ইট শুড মার্ক প্রপারলি ফর প্র্যাকটিক্যাল ওয়ার্কের জন্য এটা প্রপারলি কি
ইয়া করা দরকার। রেসপন্সিবল পার্সন ইঞ্জিনিয়ারের নাম বলে দিলেন, ঠিক আছে। এইটা রেসপন্সিবল পার্সনগুলো ইঞ্জিনিয়ারই সাধারণত থাকে। ইঞ্জিনিয়ার নূর আলম, ল্যাব টেকনিশিয়ান থাকতে পারে, ফ্লোর ইনচার্জ থাকতে পারে, ঠিক আছে। যে কোনো একজনের নামে বলে দিবেন রেসপন্সিবল পার্সনকে, ঠিক আছে। এই যে বলছে ভেন্টিলেশন ইজ অ্যাডিকুয়েট, আপনি দিলেন নো, ভেন্টিলেশন অ্যাডিকুয়েট না, তাহলে অ্যাকশন কি? ওয়ার্কওয়ে ফাউন্ড নট মার্ক ইট। এখানে কিন্তু দেখেন ওইটাই সে কপি করছে, হ্যাঁ, ওইটাই কিন্তু সে কপি করছে, বাট এখানে দেখেন ভেন্টিলেশন, এই যে এটাই ধরবে, মানে এটা যে তৈরি করছে সে কিন্তু হুবহু এটা কপি করে দিছে, বাট এখানে কথা আছে ভেন্টিলেশন, তাহলে আপনাকে দিতে হবে ভেন্টিলেশনের কথা, ঠিক আছে। তাহলে আপনি কি দিবেন? ভেন্টিলেশন ইজ নট এডুকুয়েট, প্রপার লাইটিং ইজ কি নিডেড, রেসপন্সিবল পার্সন ইঞ্জিনিয়ার অথবা ল্যাব টেকনিশিয়ান অথবা কি ইনচার্জ, ফ্লোর ইনচার্জ। আমার কথাটা আপনি বুঝছেন কিনা? যদি কোনো অ্যাসেসর ধরে তাহলে এটাই ধরবে যে এখানে আপনি ভেন্টিলেশনের জন্য দিলেন, এখানে আপনি কি ইয়া দিলেন ওয়ার্কওয়ে, এটা একই লেখলেন। আমার বুঝছেন? আপনি যখন নকল করবেন নকলটাও কি ইমানদারির সাথে করতে হবে। সো আপনার যে চেঞ্জগুলো হবে দেখেন এখানে প্রত্যেকটাই সে কি কপি করছে। বলছে ওয়ার্কওয়ে, এখানে ওয়ার্কওয়ের কোনো কথাই নাই, বলছে পাওয়ার এক্সটেনশন বোর্ড, ঠিক আছে, মাল্টিপ্লাগ ইজ গুড কন্ডিশন, নো। সে দিছে কি ওয়ার্কওয়ে ফাউন্ড মার্ক ইট শুড বি কি প্রপারলি। এ যে নিজে করে নাই বা কি, সে যে শুধুমাত্র কপি পেস্ট না বুঝে করছে, এটা বোঝা যাচ্ছে না? আপনার আমার কথাটা ক্লিয়ার কিনা? হ্যালো, জি স্যার ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। এই যে এই টাইপের ভুলগুলাই কিন্তু ধরবে, যে আপনি শুধু কপি পেস্ট করলেও একটু ইমানদারির সাথে কপি পেস্ট করতে হবে, ঠিক আছে। যে আপনি যে পয়েন্টে নো দিয়েছেন সেই পয়েন্টটা আপনি এখানে অ্যাকশনের ভিতরে দেন। একই কথা যদি আপনি বারবার দেন তাহলে তো হবে না। আর লাস্টে ওভারঅল একটা কমেন্টস লিখে দিতে হবে, ঠিক আছে। এতটুক পর্যন্ত বেসিক এবং কমন আপনাদের আলাদা হবে এই জায়গা থেকে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে। দেখেন সিএসটা এনএসডির ওয়েবসাইটে কিন্তু সবার দেওয়া আছে। যেমন সে এখানে করছে কেয়ার গিভিং ফর এল্ডারলি পারসন, ঠিক আছে। কারো আছে কি কম্পিউটার অপারেশন, কারো আছে গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ। আমার কথাটা বুঝছেন কি না? আপনি যে অকুপেশনের, সে অকুপেশনের যে কোনো একটা ইউনিটের সিএস আপনাকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, কেয়ার গিভার লেভেল 2, ইনফর্মাল সেক্টর, এটা সব সিএস এর উপরেই এইভাবে থাকবে। এখানে যে কোনো একটা কি সিএস, মানে সবগুলা সিএস না, কিন্তু যে কোনো একটা ইউনিট সেই ইয়া করছে, ওকে। এই যে দেখেন এখানে বলে দিছে ওইটা সিএস এর হচ্ছে কি এটা ফরম্যাটটা, এরপরে এখানে সিএসটা ইয়া করছে সে, দেখেন বলছে কি ইউনিট কোড অ্যান্ড টাইটেল, ঠিক আছে। সে ইউনিট কোড অ্যান্ড টাইটেলে ভলিউম 2 0.6 নাম্বার ইউনিটটা কি সে অ্যাসিস্ট করছে। ইউনিটটার নাম কি? অ্যাসিস্ট দ্য ক্লাইন ইন পেলিয়েটিভ কেয়ার, পেলিয়েটিভ কেয়ারের অ্যাসিস্ট করতেছে, সে অ্যাসিস্ট করবে সে। এখানে নমিনাল আওয়ার কত? 30 ঘন্টা। ভালো করে খেয়াল করেন, নমিনাল আওয়ার কত? 30 ঘন্টা। ইউনিট ডেসক্রিপ্টর, কি এলিমেন্টস অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, আমরা এগুলাই কি পড়ছি না? আমরা যখন একটা সিএস এর কথা বলছি, সিএস এর এই পার্টগুলোর কথাই আমরা বলছি না? জি স্যার। তাহলে আপনার নিজের সিএসটা তো আপনি অ্যাটলিস্ট কি যে কোনো একটা ইউনিটের সিএস তো আপনি এনএসডি থেকে ডাউনলোড করে নিতে পারবেন, তাই না? নিয়ে এই সিএসটা আপনি এখানে ইনক্লুড করবেন। সিএসে কি থাকবে? এলিমেন্টস থাকবে, তার সাথে পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকবে, এভিডেন্স গাইড থাকবে, একেবারে লাস্টে শেষ হবে কোথায়? অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। এখানে আসলে সিএস শেষ। এই সিএসে তো আপনার কিছু করার নাই, তাই না? আপনার এখানে কোনো কাজ আছে? এখানে কিন্তু আপনার কোনো কাজ নাই। যেভাবে সিএসটা আছে হুবহু আপনি কি করবেন? এভিডেন্স নাম্বার 3 এখানে নাম লিখবেন, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড লিখে এই সিএসটা আপনি কি করবেন? এইখান থেকে এতটুকু পর্যন্ত জাস্ট ওইখান থেকে ডাউনলোড দিয়ে এখানে পেস্ট করবেন। আপনি ক্লিয়ার? জি স্যার। তাহলে 1 নাম্বার গেল কি হ্যাজার্ড ইন্সপেকশন, 2 নাম্বার গেল কি আমাদের কি হাউসকিপিং, 3 নাম্বার গেল কি সিএস। এটার উপরেই কিন্তু আপনার সব কাজ। আমি কিন্তু বারবার বলতেছি এই সিএস এর উপরেই কিন্তু আপনার সব কাজ, ঠিক আছে। এই জন্য সিএসটা অবশ্যই ডাউনলোড করে নিয়ে আসতে হবে। সিএস না নিয়ে আসলে আর কোনো কাজ আগাবেই না। আমাদের 4 নাম্বার, এখান থেকে আপনার কাজ শুরু। দেখেন যার অকুপেশন আছে ওই অকুপেশনের যে কোনো একটা ইউনিটের সিএস আপনি কি এনএসডির ওয়েবসাইট থেকে কি করবেন? ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার 4 নাম্বার এভিডেন্সটা টাস্ক অ্যানালাইসিস। 4 নাম্বার এভিডেন্সে কি আছে? টাস্ক অ্যানালাইসিস।
টাস্ক অ্যানালাইসিসে চারটা জিনিস আমার করতে হয়। এক নাম্বার হচ্ছে কি ইউনিট অফ কম্পিটেন্সি। ইউনিট অফ কম্পিটেন্সির নাম কি? অ্যাসিস্ট ক্লায়েন্ট প্যালিয়েটিভ কেয়ার। বুঝছেন কোনটা? এই যে এটা, ঠিক আছে, অ্যাসিস্ট ক্লায়েন্ট ইন প্যালিয়েটিভ কেয়ার। ওকে, তাহলে ইউনিট অফ কম্পিটেন্সি আমরা ওইটার নামটা দিলাম। এরপরে কি করলাম আমরা এখানে দেখেন এলিমেন্টস, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। আমার মনে আছে কম্পিটেন্সি মানে তিনটা জিনিস, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। আমরা এটা পড়ছি না? কম্পিটেন্সির কি আমাদের নর্মালি কম্পিটেন্সি বলতে আমরা বুঝি কি নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। তাহলে আমার প্রত্যেকটা এলিমেন্টকে এই যে নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউডে ভাগ করতে হবে। নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখানে দেখেন এক নাম্বার এলিমেন্টস কি? অ্যাসিস্ট ইন দ্য স্পেশাল ওন কেয়ার। তাহলে এটা কোথা থেকে নিয়ে আসছে? এই যে এক নাম্বার, দেখেন এক নাম্বার এলিমেন্টসটা কি ছিল? এই যে এখানে এই যে এক নাম্বার এলিমেন্টস নাম্বার 1 কি বলছে? অ্যাসিস্ট ইন এ স্পেশাল ওন কেয়ার। তাহলে এক নাম্বার এলিমেন্টসটা এখানে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এই এক নাম্বারটা নিয়ে আসার পরে ওইখান থেকেই সে কি নলেজ বের করছে, স্কিল বের করছে এবং কি অ্যাটিটিউড বের করছে। দেখেন অ্যাটিটিউড সব একরকম, অ্যাটিটিউড সবই কি একই রকম, ঠিক আছে। বলছে কি কমিউনিকেশন টু অকুপেশনাল সেফটি অ্যান্ড হ্যাজার্ড। এটা কম্পিউটারের জন্য, এটাও কি কেয়ার গিভারের জন্য যে কোনো কোর্স করেন আমার সেফটি হ্যাজার্ড সবার আগে। সিনসিয়ার অ্যান্ড অনেস্ট টু ডিউটির ক্ষেত্রে সিনসিয়ার অনেস্ট হতে হবে, ঠিক আছে। প্রম্পটনেস ইন দ্য ক্যারিং আউট অফ দ্য অ্যাক্টিভিটিস। তারপর কি ইনারনেস টু দ্য লার্ন। মানে এগুলো হচ্ছে কি আপনার অ্যাটিটিউড সব ইয়ের জন্য এক। তার মানে এটা আপনি ইজিলি হুবহু পেস্ট কপি করতে পারেন, অ্যাটিটিউড নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে স্কিল এবং নলেজ। তাহলে স্কিল এবং নলেজের ক্ষেত্রে দেখেন নলেজ এসে কী নিয়ে আসছে। নলেজ মানে কি থিওরিটিক্যাল পড়াশোনা, যেটা আমার জানা লাগবে। তাহলে এখানে সে নলেজ নিয়ে আসছে কমিউনিকেশন টুলস, ইনফেকশন কন্ট্রোল, সেফটি, ওন, ড্রেসিং। তার মানে এগুলো সে আলাদা আলাদা করে কি ওই যে মানে আমরা যখন সিবিএলএম তৈরি করব ওগুলার ভিতরে কি নলেজ আকারে দিবে, থিওরি আকারে থাকবে এগুলা, ঠিক আছে। হ্যান্ডেলিং, তারপর ম্যাটেরিয়ালস, ফরসেপ, গস, এগুলো কি সে দিছে জাস্ট নামগুলা। দেখেন 1.1, 1.2 এইভাবে কি সে এটা ভাগ করছে নলেজটাকে। এইটা দেখেন আনছে কোথা থেকে? এটা নিয়ে আসছে এই জায়গা থেকে। এই যে এক নাম্বারটা দেখেন, এক নাম্বার কি বলছে? অ্যাসিস্ট ইন স্পেশাল ওন কেয়ার। এইখানেই এই জিনিসগুলো আছে। দেখেন প্রথমে দেওয়া আছে কমিউনিকেশন, মানে যে সে শুধু শব্দগুলো বাছাই করছে। কমিউনিকেশন, ইনফেকশন, ঠিক আছে, টেকনিক, এরপরে কি ক্লায়েন্ট কমফোর্ট, সেফটি, জাস্ট একটা করে শব্দ বাছাই করছে। ওন অ্যাসেসিং, ওন ড্রেসিং, এই যে 1.1 থেকে 1.6 পর্যন্ত সে এইখান থেকে 5-6টা শব্দ বাছাই করছে, যে শব্দগুলা চাইলে কি সে স্টাডি করতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে কি নলেজ। এরপর এখান থেকেই সে কি করছে? স্কিল বের করছে। দেখেন স্কিল বের করার সময় শুধুমাত্র নলেজের সাথে একটা করে অ্যাকশন ভার্ব যোগ করে দিছে। অ্যাজ ফর এক্সাম্পল, অ্যাকশন ভার্বগুলো কি কি? এক্সপ্লেন, অ্যাপ্লাইড, ইনশিওর, অ্যাসেসড, অ্যাপ্লাইড, মনিটরড, এই টাইপের অ্যাকশন ভার্বগুলো কি যোগ করে দিছে। কি বলছে দেখেন? এক্সপ্লেন পারপাস অ্যান্ড স্কোপ অফ কমিউনিটি অ্যান্ড ক্লায়েন্ট ইউটিলাইজ থেরাপি অফ কমিউনিকেশন টুলস, অ্যাপ্লাইড দ্য ইনফেকশন কন্ট্রোল টেকনিক ফলোয়িং দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর, ইনশিওর দ্য ক্লায়েন্ট কমফোর্ট অ্যান্ড কি সেফটি ফর দ্য, মানে জাস্ট একটা করে অ্যাকশন ভার্ব যোগ করে দিয়ে কি করছে? এই নলেজের অংশটাকে কি কিসে পরিণত করে দিছে? স্কিলে। প্রত্যেকটার ক্ষেত্রে আমার এখানে আমার অনেকগুলো দিতে হবে বিষয় এরকম না। আপনি কি 5টা 6টা করে দেন, এখানে 10টা, মানে নলেজ তো বেশি দেওয়া সম্ভব। নলেজ তো একটা করে ওয়ার্ড লিখলে হয়ে যাচ্ছে। তাহলে নলেজ আপনি 8-10টা দেন, স্কিল আপনি কি 4-5টা দেন। স্কিল মানেই তো ওটা প্র্যাকটিক্যাল কাজ। তাহলে স্কিল আপনি এই নলেজের ভিতর, যেমন ওনটাকে যদি দেন, আমি কি দিতে পারি? অ্যাপ্লাইড ওন ড্রেসিং, ঠিক আছে, ইনশিওর ওন হাইজেনিং। এটা আমি কি করতে পারি? জাস্ট একটা সামনে একটা অ্যাকশন ভার্ব দিয়ে ওই জিনিসটাকে আমি লিখে দিলে এটা কি হয়ে যাবে? আমার কাজ হয়ে যাবে। কাজ মানে কি? স্কিল। তাহলে স্কিল তৈরি করার জন্য আমাকে অ্যাকশন ভার্ব যোগ করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় এখানে যেমন এলিমেন্টস 1-এ করছে, দেখেন এলিমেন্টস 2-তেও করছে, এলিমেন্টস 3-তেও করছে। এখানে কয়টা এলিমেন্টস আছে ওনার? দেখেন এলিমেন্টস কয়টা আছে? দেখেন এলিমেন্টস আছে 3টা, 1টা 2টা 3টা। আপনার যদি এলিমেন্টস থাকে 5টা, আপনি 5টাই করবেন। আপনার যদি এলিমেন্টস থাকে 6টা, আপনার 6টাই করতে হবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টস থেকে আমরা টাস্ক অ্যানালাইসিসে নলেজ কোনটা, স্কিল কোনটা এবং অ্যাটিটিউডটা তো একই। অ্যাটিটিউডটাকে আলাদা করে না করে নলেজ এবং স্কিলে ভাগ করে নিতে হবে। তাহলে আপনাকে আগে কি করতে হবে? এইটা আপনার সামনে রাখতে হবে, সামনে রেখে কি ওইটা তৈরি করে তারপর ওইখানে লিখতে হবে। একেবারে ইজি,
ঠিক আছে, এখানে ওনার 3টা এলিমেন্টস ছিল, উনি কি 3টা করছে, তাই না? এখানেও দেখেন 3টাই করছে। এই যে এলিমেন্টস 1, এলিমেন্টস 2, এলিমেন্টস 3। আপনার যদি আরও বেশি থাকে আপনি নিচে লিখবেন এলিমেন্টস 4, এলিমেন্টস 5। প্রত্যেকটা জায়গাতে আপনি কি করবেন, নলেজের জায়গায় লিখবেন, স্কিলের জায়গায় লিখবেন। ঠিক আছে, দেখেন এলিমেন্টস 1-এ লেখছে কি 1.1, এলিমেন্টস 2-তে লেখছে 2.1, এলিমেন্টস 3-তে লেখছে 3.1। আপনিও সেম কাহিনী বলবেন। টাস্ক অ্যানালাইসিসটা কিন্তু সিএস এর পরেই কি দিতে হবে, এইটুকু আপনার ক্লিয়ার কিনা যে টাস্ক অ্যানালাইসিসটা কি? টাস্ক অ্যানালাইসিস হচ্ছে আপনার যে সিএস টাস্ক, এটাকে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডে ভাগ করে ফেলা। আমার কথা ক্লিয়ার কিনা? রেসপন্স করতে হবে স্যার। স্যার ক্লিয়ার, কিন্তু এটা নিয়ে একটু স্যার মানে ই করতে হবে, কারণ আপনি যার করতে যারটা গেলে, আলাদা হবে তো। হ্যাঁ এটা যার যার আলাদা হবে, এই জন্যই তো শিখাই দিচ্ছি। ঠিক আছে, তা নাহলে তো এত শেখানোর দরকার ছিল না, একটা ফরম্যাট দিয়ে দিতাম, ওইটা দিয়ে সবাই করে ফেলতেন। ঠিক আছে, আপনি নিজে করলে আপনি যেভাবে আনসার করতে পারবেন, আপনি যদি আরেকজনকে দিয়ে করেন বা আরেকজন একটা পেস্ট কপি করেন, আপনি কিছুই আনসার করতে পারবেন না। ঠিক আছে, সো ট্রাই করেন নিজে করার জন্য। ঠিক আছে, টাস্ক অ্যানালাইসিস কিভাবে তৈরি করে বুঝছেন তো? সিএস থেকে জাস্ট নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডটাকে আলাদা করে দিচ্ছে প্রত্যেকটা এলিমেন্টসের। কিন্তু আমি কিন্তু এই যে আলাদা করছি, এগুলো সব নিচ্ছি পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে। তাহলে পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আমি নলেজ আর স্কিলটাকে আলাদা করলাম। ঠিক আছে, তাহলে আমার টাস্ক অ্যানালাইসিস শেষ। এবার আসবে ইউনিট ডেলিভারি প্ল্যান। ঠিক আছে, ইউনিট ডেলিভারি প্ল্যানের উপরের এই ফরম্যাটটা তো সেমই থাকবে, তাই না? ইউনিট টাইটেলের নাম হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট, কি অ্যাসিস্ট ক্লায়েন্ট ইন কি প্যালিয়েটিভ কেয়ার, ইউনিট কোড সব তো আমি এখান থেকে নিয়ে আসবো, সিএস থেকে নিয়ে আসবো, তাই না? সিএস এর মধ্যেই সব দেওয়া আছে। দেখেন এই যে কি এই যে সিএস এর মধ্যে দেওয়া আছে ইউনিট কোড অ্যান্ড টাইটেল, ইউনিট ডেলিভারি, ইউনিট নেম, ইউনিট কোড সব কিছু কি এখানেই দিয়ে দেওয়া আছে। তার মানে সব কিছু আমাকে নিতে হবে সিএস থেকে। ওকে, এবার আসেন ইউনিট ডেলিভারি প্ল্যান। এই 3টা জিনিস যদি আপনি করতে পারেন, 1 নাম্বার হচ্ছে কি টাস্ক অ্যানালাইসিস, 2 নাম্বার হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান, 3 নাম্বার হচ্ছে কি সেশন প্ল্যান, তাহলেই কিন্তু আপনার এভিডেন্স মোটামুটিভাবে ট্রেনিং এভিডেন্স শেষ। এই 3টাই মূল জিনিস। আর ওইদিকে হচ্ছে অ্যাসেসমেন্টের জন্য কিছু আছে, কাজ আছে, ওইটাতে করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি করছে একটু খেয়াল করেন। এতটুকু জিনিস আমাদের ফরম্যাট অনুযায়ী পারার কথা। নমিনাল আওয়ার কত? 30 ঘন্টা। এটা কিন্তু আমরা ওইখান থেকে নিয়ে আসছি, সিএস এর মধ্যে ছিল নমিনাল আওয়ার কত? 30 ঘন্টা। এখন আপনার নমিনাল আওয়ার 50 ঘন্টা হতে পারে, কারণ নমিনাল আওয়ার 20 ঘন্টা হতে পারে, কারণ নমিনাল আওয়ার কি আরও বেশি কম হতে পারে, তাই না? 40 ঘন্টা হতে পারে। সো এখানে 30 আছে, আপনি 30ই দিয়ে দিলেন। এখন যখন আপনার অ্যাসেসর দেখবে সিএসএ আছে 40, আপনি এখানে দিয়েছেন 30, তাহলে কিন্তু টাটকা একটা ধরা খেয়ে যাবেন। আমার কথা বুঝতে পারতেছেন কিনা আপনারা? আমি বুঝতেছি না যে আপনাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে সিএসএ কি আছে। সিএসএ নমিনাল আওয়ার 30 ঘন্টা দেওয়া আছে, আপনাকে এখানে 30 ঘন্টা লিখতে হবে। সিএসএ 40 ঘন্টা দেওয়া আছে, 40 ঘন্টা লিখতে হবে। এরপরে এই 40 ঘন্টাতে আমি কয়টা ক্লাস কন্ডাক্ট করব, এইটা আমাকে ইউনিট ডেলিভারি প্ল্যানে সাজাতে হবে। এখন চিন্তা করেন উনি 30 ঘন্টাকে কয়টা ক্লাসে ভাগ করছে দেখেন। সেশন প্ল্যান, সেশন করছে কত? 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা সেশনে ভাগ করছে। তার মানে সে 30 ঘন্টার ক্লাস 11টা সেশনে ভাগ করে নিবে। এখন এই যে 11টা সেশনে ভাগ করে নিবে, প্রথম সেশনটা দেখেন সে কি করছে। প্রথম সেশনে সে 01-এ তার ছিল 3 ঘন্টা। সে এই 3 ঘন্টা কি পড়াবে দেখেন। তার এলিমেন্টস কিন্তু একটাই, এলিমেন্টস 1 কি অ্যাসিস্ট ইন স্পেশাল ওন্ড কেয়ার, এটাই কিন্তু এলিমেন্টস ছিল। 1 নাম্বার এলিমেন্টস কোনটা ছিল? এটাই সিএস এর। তাহলে সে এই একটা এলিমেন্টসই 1 2 3 4 4টা ক্লাস নিবে। সেই জন্য টোটালটাতে সে দিছে কত? একটা এলিমেন্টস একটাই দিছে। এরপরে পারফরমেন্স ক্রাইটেরিয়াতে এসে সে কি করছে দেখেন। ওই জায়গায় পারফরমেন্স ক্রাইটেরিয়া কয়টা ছিল? সিএসটা একটু আপনারা দেখেন, এলিমেন্টসটা কি অ্যাসিস্ট ইন স্পেশাল ওন কেয়ার। এখানে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে 6টা, 1.1 1.2 1.3 1.4 1.5 1.6, টোটাল 6টা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। এবং এলিমেন্টস আছে কয়টা? একটা। সে ক্লাস নিছে কয়টা? 4টা। এই 6টা পারফরমেন্স ক্রাইটেরিয়া 4টা ক্লাসে শেষ করছে সে। দেখেন এই যে দেখেন
ইউনিট ডেলিভারি প্ল্যানে সে বলছে কি 1 নাম্বার কি অ্যাসিস্ট ইন স্পেশাল ওন কেয়ার 1 2 3 4টা ক্লাস নিছে চতুর্থ ক্লাস পর্যন্ত, এরপরে ফাইনাল দাগ। প্রথম ক্লাসে সে 1.1 পড়াইছে শুধুমাত্র, দ্য পারপাস অ্যান্ড স্কোপ অ্যাক্টিভিটি অফ দ্য কি এক্সপ্লেন দ্য ক্লায়েন্ট ডিউটি, জাস্ট ওইখান থেকে ওটা কপি করে নিয়ে আসছে, আপনিও কপি করে নিয়ে আসবেন। আর আপনি যদি এই ফুলটা না লিখতে চান শুধু 1.1 লিখে দিলেও হবে এই জায়গায়, বাট ফাঁকা থাকে, সেজন্য উচিত কি ওই পুরা পারফরমেন্স ক্রাইটেরিয়া ওইখান থেকে কপি করে নিয়ে আসা। পরের সেকেন্ড ক্লাসে সে কি পড়াইছে, সেকেন্ড ক্লাসে সে পড়াবে, এটা তার প্ল্যান। সেকেন্ড ক্লাসে সে পড়াবে কি 1.2 এবং 1.3, ঠিক আছে। তাহলে ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া দুইটা সিএস থেকে কি করে নিয়ে আসছে, জাস্ট পেস্ট কপি করে নিয়ে আসছে, এখানে পেস্ট কপি করলে দোষের কিছু নাই। এরপরে দেখেন CS3, হ্যাঁ মানে 3 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাসে সে 4.4 4.5 পড়াইছে। আর একেবারে লাস্ট ক্লাস 4 নাম্বার ক্লাসে সে 1.6 পড়াইছে। প্রত্যেকটা ক্লাসের তার ডেলিভারি মেথড কি ছিল, প্রেজেন্টেশন, লেকচার এবং কি ডিসকাশন। প্রেজেন্টেশন, লেকচার, ডিসকাশন, ডেমনস্ট্রেশন, যেখানে ডেমনস্ট্রেশন করার দরকার ছিল ডেমনস্ট্রেশন করছে। জাস্ট এই জিনিসগুলো আপনি কপি পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আর রিকোয়ার্ড রিসোর্স ম্যাটেরিয়াল হিসেবে সিবিএলএম ব্যবহার করছে, হোয়াইট বোর্ড মার্কার, এটা আপনি কি পেস্ট কপি করতে পারেন, এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আপনি ইউনিটটা বুঝতে পারছেন কিনা, যে সেশন আমি করলাম কয়টা, 4টা, আমাকে মনে রাখতে হবে 4 ঘন্টার বেশি কোনো ক্লাস রাখা ঠিক হবে না। স্যার বুঝতে পারেন স্যার। আচ্ছা, বুঝতে পারেন না, কি বুঝতে পারেন না একটু বলেন তো। এই যে লাস্ট প্যারা যে বললেন না, এটা একটু বোঝাইবেন লাস্টের। আচ্ছা, আমার কথা বোঝেন, আপনি তো বুঝছেন যে এখানে উনি এই ব্যক্তি, মানে নাম কি ওনার, কানিস ফাতেমা, হ্যাঁ, এই মেয়েটা যে সিএসটা ব্যবহার করছে ওই সিএস এর 1 নাম্বার এলিমেন্টসটা তো আপনি বুঝছেন। 1 নাম্বার এলিমেন্টস কি ছিল, অ্যাসিস্ট ইন স্পেশাল ওন কেয়ার, এটা ছিল না? এটা তো ছিল, দেখেন এখানে বলছে অ্যাসিস্ট ইন স্পেশাল ওন কেয়ার, এটাই তো ছিল। 2 নাম্বার এলিমেন্টসটা কি ছিল, অ্যাসিস্ট ইন পেলিয়েটিভ পেইন ম্যানেজমেন্ট। 3 নাম্বারটা ছিল কি, অ্যাসিস্ট ইন প্রোভাইড পেলিয়েটিভ কেয়ার। এই তিনটাই তার কি এলিমেন্টস। এরপরে তো হচ্ছে কি রেঞ্জ ভেরিয়েশন, এগুলো আলাদা জিনিস। এলিমেন্টস কয়টা আছে, যতগুলা এলিমেন্টস আছে ওই এলিমেন্টসের পারফরমেন্স ক্রাইটেরিয়া কয়টা আছে দেখেন। এখন 1 নাম্বার এলিমেন্টসের পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে 1.1 1.2 1.3 1.4 1.5 1.6, 6টা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে না? 6টা পারফরমেন্স ক্রাইটেরিয়াকে সে 4টা ক্লাসে ভাগ করছে। কয়টা ক্লাস নিছে সে? 4টা ক্লাস নিছে। প্রথম ক্লাসে সে কি পড়াইছে 1.1, মানে এটা রিলেটেড এক্সপ্লেনেশনগুলো সে করবে। তারপরের ক্লাসে সে কি পড়াইছে 1.2 1.3, তারপরের ক্লাসে 1.4 1.5, তারপরের ক্লাসে পড়াইছে কি 1.6। তাহলে 4টা ক্লাসে 3 ঘন্টা করে ক্লাস নিছে। টোটাল কত ঘন্টা সে খরচ করছে? কত ঘন্টা? 3 4 12 ঘন্টা, 12 ঘন্টা খরচ করছে না? তার নমিনাল আওয়ার কত? তার নমিনাল আওয়ার 30 ঘন্টা। 30 ঘন্টার মধ্যে কিন্তু অলরেডি সে, হ্যাঁ 30 ঘন্টার মধ্যে কিন্তু সে 12 ঘন্টা কি ক্লাস করাই ফেলছে। তার ইয়ার শেষ হয়েছে কয়টা, এলিমেন্ট শেষ হয়েছে কয়টা, একটা, তাই না? এবার সে আসছে দেখেন সেকেন্ড এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্টস তার কি ছিল, অ্যাসিস্ট ইন পেলিয়েটিভ পেইন ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই সেকেন্ড ক্লাস, সেকেন্ড এলিমেন্টসে সে কয়টা ক্লাস নিছে দেখেন। প্রথম একটা ক্লাস নিছে 20 মিনিটের। এই ক্লাসটা 20 মিনিটের কেন নিছে আমি আপনাকে বলতেছি। এটা নিছে 20 মিনিটের, পরের ক্লাসটা নিছে 2 ঘন্টা 40 মিনিট, তাহলে টোটাল কয়টা হলো, 3 ঘন্টা হলো না? মানে 2টা ক্লাস মিলে কত ঘন্টা হলো, 3 ঘন্টা। তারপরের ক্লাসটা নিছে কত, 3 ঘন্টা। তাহলে দ্বিতীয় এলিমেন্টসটা সে শেষ করছে কয় ঘন্টায়? দ্বিতীয় এলিমেন্টসটা সে শেষ করছে 6 ঘন্টায়। তাহলে আগে ছিল কত, তার আগে ছিল কত, 12, তারপরে হয়েছে কত, 6, তাই না? 6 আর 12 কত, 18 ঘন্টা হয়েছে না? 18 ঘন্টা। এরপরে দেখেন, এরপরে হচ্ছে 3 নাম্বার ইয়াটা। 3 নাম্বার ইয়াটা সে প্রথম ক্লাসটা নিছে কত, 1 ঘন্টা 30 মিনিট। তারপরে ক্লাসটা নিছে কত, 4 ঘন্টা। এরপরে ক্লাসটা নিছে কত, 3 ঘন্টা 30 মিনিট। তারপরে ক্লাসটা নিছে 3 ঘন্টা। তাহলে তার টোটাল কয় ঘন্টা হয়েছে দেখেন, 12 ঘন্টা না? 12 ঘন্টা হয়েছে কিনা এখানে? তাহলে যদি 12 ঘন্টা এখানে হয়, 12 আর 18 কত, 30 ঘন্টা না? জি স্যার। এখানে পুরা 30 ঘন্টা আপনাকে মিলাইতে হবে। অ্যাসেসর কিন্তু এই 30 ঘন্টা গুনবে যে 30 ঘন্টা ঠিক আছে কিনা।
বা আপনি যেটা লেখছেন। স্যার আমরা কি 5 ঘন্টা করে একটা, ধরেন আমার 25 ঘন্টা আছে, তো আমি এটাকে 5টা ভাগে ভাগ করে 5 ঘন্টা করে দিলে কোনো প্রবলেম আছে? 5 ঘন্টা করে একটা ক্লাস চালানো অনেক কঠিন না? আপনাকে তো বুঝেন, আমরা যেখানে প্ল্যানটা করতেছি, এই প্ল্যানটা কিন্তু একটা ক্লাসের, মানে এটা কিন্তু আমি একটা ক্লাস পরিচালনা করব। হ্যাঁ, এখন 5 ঘন্টা। স্যার ব্রেক টাইম, হ্যালো, স্যার 5 ঘন্টার ভিতরে তো ব্রেক টাইমও থাকে, ধরেন ব্রেক টাইম চলে যায় এর ভিতরে 40 মিনিট বা 1 ঘন্টা। এখন আপনি ক্লাস টাইমের মধ্যে তো ব্রেক টাইম ধরবেন না, ঠিক আছে? ব্রেক টাইমটা আলাদা ধরতে হবে। আপনি যখন এখানে নমিনাল আওয়ার দিচ্ছেন, এটা কিন্তু পড়ানোর জন্য সময় দিছে। আপনি যদি ব্রেক টাইম ধরতে চান, এটা আপনাকে আলাদা ধরতে হবে। এটা কিন্তু নমিনাল আওয়ার মানে কি, এটা পড়ানোর টাইম, ঠিক আছে? তাহলে পড়ানোর টাইমটা যদি আপনি ভাগ করতে চান, আপনাকে তো বেশি ক্লাস দিলে পাপ হচ্ছে না, তাই না? আপনি ক্লাস বেশি দিয়ে অল্প পড়ান, একদিনে অনেক পড়ানো হচ্ছে, 2 দিনে ওই পড়াটা ভাগ করে পড়ানোর ভালো না? জি জি। আপনি একটা প্ল্যান করতেছেন, এখন আপনি যদি ধরেন আপনার নমিনাল আওয়ার আছে 96 ঘন্টা, এরকম অনেক প্ল্যান পাওয়া যায়, নমিনাল আওয়ার আছে 96 ঘন্টা। এখন 96 ঘন্টাতে আপনি ভাগ করতে চাচ্ছেন 10 ঘন্টা করে, তাহলে 10 ঘন্টা করলে 9টা ক্লাস আর একটা 6 ঘন্টা, তাহলে 11টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এখন 24 ঘন্টায় 10 ঘন্টার একটা ক্লাস কি আপনি অনেক কঠিন মনে হয় না আপনার? জি ঠিক আছে, মানে মেইন কথা কিছুটা বাস্তব। হ্যাঁ, 5 ঘন্টা পর্যন্ত ক্লাস নেওয়া যাবে না তা না, ঠিক আছে? 5 ঘন্টা আমরা ডেমো করাবো, 3 ঘন্টা ক্লাস নেওয়া যাবে না তা না, নেওয়া যাবে, ঠিক আছে? বাট এটা অনেক কি, মানে আনইউজুয়াল হয়ে যায়। আর 25 ঘন্টা যদি থাকে, আপনার তো আরো ক্লাস বাড়াইতে হবে। 5 5 25 দিলে আপনার এলিমেন্টস থাকা লাগবে না? এলিমেন্টসগুলো তো কভার করতে হবে, তাই না? স্যার এলিমেন্টস গুলো কভার করে ফেলছি, মানে ওইভাবে মেক করা হয়েছে 5 ঘন্টার ভিতরে সব কমপ্লিট হয়। আচ্ছা, 5 ঘন্টার মধ্যে যদি কমপ্লিট হয় তাহলে সমস্যা নাই, ঠিক আছে? 5 ঘন্টার মধ্যে তাহলে আপনার 5টা ক্লাস হবে, ঠিক আছে? তার মানে আপনি 5টা ক্লাসের মধ্যে এটা শেষ করে দিবেন, এই তো? জি ঠিক আছে, সমস্যা নাই, 5টা ক্লাসের মধ্যে শেষ করে দিবেন। এখন অতিরিক্ত ক্লাস দিতে যায় না। 7 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা আসলে বেশি ক্লাস, এটা ম্যাক্সিমাম টাইমের মধ্যে পড়ে যায়। 4 ঘন্টাই ম্যাক্সিমাম টাইম একটা ক্লাসের জন্য। আপনাকে যদি একটা 5 ঘন্টার ক্লাস নিতে বলা হয়, আপনি কি নেবেন নাকি? স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আপনার ইউনিট ডেলিভারি প্ল্যানটা কিভাবে করতে হবে এটা বুঝতেছেন কিনা? ইউনিট ডেলিভারি প্ল্যানের যে ফরম্যাটটা উপরে দেওয়া আছে, এই যে ইউনিট টাইটেল, ইউনিট কোড, ঠিক আছে, লেভেলটা কি, নমিনাল আওয়ার কত, এগুলো তো দেওয়াই থাকবে, তাই না? এরপরে ভাগ হবে এই 5টা অংশে। 1 নাম্বার সেশন নাম্বার, 2 নাম্বার নমিনাল আওয়ার, মানে আওয়ার কতটুকু লাগবে, এলিমেন্টস কভার কোনটা করতেছে, পারফরমেন্স ক্রাইটেরিয়া কোনটা কভার করতেছে, মেথড অফ ডেলিভারি কোনটা, আর কি ইয়াটা কি, মানে রিকোয়ার্ড রিসোর্সগুলো কি কি আছে। এটা তৈরি করতে পারবেন না? জি স্যার পারবো। সব সিএস থেকে তৈরি করতে হবে, এবং আপনি এমনভাবে তৈরি করবেন যেন আপনি কি এটা অন্য কাউকে তৈরি করে দিতে পারেন। আপনি যখন কখনো ক্লাস নেবেন তখন আপনি যেন কি এটা তৈরি করে, মানে তৈরি করাটা শিখাতে পারেন। ক্লিয়ার কি না? আচ্ছা, এবার আমি আপনাকে বলতেছি, এই যে কথাটা আমরা রয়ে গেছে, যে এই যে 20 মিনিটের একটা ক্লাস আমি কেন দিছি, তাই না? জি 20 মিনিটের একটা ক্লাস আমি এই জন্যই দিছি যে আমি এরপরের প্যারাটাই দেখেন, এরপরের এভিডেন্সটা কি, এরপরের এভিডেন্সটা হচ্ছে সেশন প্ল্যান। দেখছেন, ট্রেনিং সেশন প্ল্যান। ক্লিয়ার তো আপনি? ট্রেনিং সেশন প্ল্যান 3টা থাকবে। একটা হচ্ছে ট্রেনিং সেশন প্ল্যান এ, ঠিক আছে, একটা হচ্ছে ট্রেনিং সেশন প্ল্যান বি, আরেকটা হচ্ছে ট্রেনিং সেশন প্ল্যান সি। এই 3টা ট্রেনিং সেশন প্ল্যান আপনাকে তৈরি করতে হবে। এখন ট্রেনিং সেশন প্ল্যান বি যেটা, এই যে ট্রেনিং সেশন প্ল্যান বি, এটা সব সময় কতক্ষণের করতে হবে? 20 মিনিটের করতে হবে। কেন আপনি এটা 20 মিনিটের করবেন? কারণ এই যে এই যে সেশন প্ল্যানটা আপনি করতেছেন, এই সেশন প্ল্যানের উপর বেস করে আপনি কি তৈরি করবেন? ডেমো তৈরি করবেন। আপনি ওই যে একটা ট্রেনিংয়ের ডেমো দেওয়া লাগে না? জি আমার কথা বুঝছেন তো? আপনি যখন ডেমো দিবেন ট্রেনিংয়ের ডেমোটা তৈরি হবে। এই যে আপনি এখন যে সেশন প্ল্যানটা আছে, এই যে 20 মিনিটের সেশন প্ল্যান, হ্যাঁ, 20 মিনিটের সেশন প্ল্যানটা দিয়ে আমরা কি তৈরি করব? ট্রেনিংয়ের ডেমো তৈরি করব। দেখেন, এটা কিন্তু 20 মিনিটের। এই যে দেখেন, 2 মিনিট, 5 মিনিট, 4 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, টোটাল 20 মিনিট। এই যে এখানে লেখা আছে 20 মিনিট। তাহলে এটা দিয়ে কিন্তু আমাকে কি তৈরি করতে হবে? ওই যে আমি যে ট্রেনিংয়ের সময় মানে ইয়ের সামনে, অ্যাসেসরের সামনে যে ডেমনস্ট্রেশনটা দিব, ওই ডেমনস্ট্রেশনটা আমি এটা দিয়ে তৈরি করব। ওই ডেমনস্ট্রেশনের আমার প্রিভিয়াস ক্লাস থাকবে কোনটা? প্রিভিয়াস ক্লাস থাকবে এটা। ওই যে আমি বলবো না, লিঙ্ক টু দ্য প্রিভিয়াস লেসন,
লিঙ্ক টু দ্য প্রিভিয়াস লেসন হবে কোনটা? এইটা। আপনি যখন প্রিভিয়াস লেসনের লিঙ্ক দিবেন তখনই অ্যাসেসর এটা দেখবে যে এটাই দিছেন কিনা। এরপরে আমরা লাস্টে কি বলি, মানে নেক্সট লেসন কোনটা পড়াবো এটা বলে দেই না, যে আগামী ক্লাস আমরা কি এটা পড়াবো, ঠিক আছে? লিঙ্ক টু দ্য নেক্সট লেসন, এইটা দেখবে নেক্সট লেসনে আমরা কি পড়াবো, ঠিক আছে? তাহলে 3টা সেশন প্ল্যান আমাকে তৈরি করতে হবে। একটা প্ল্যান আমি কি ওইখানে ডিটেলসে করার জন্য রাখবো, তার মানে যে প্ল্যানটা আমি সবচেয়ে ভালো পারি বা যে কন্টেন্টটা আমি ভালো করে তৈরি করতে পারবো, ওই কন্টেন্টটা আমি কি 20 মিনিটের তৈরি করব, ঠিক আছে? তার আগেরটা আমি দিব কত, যে নর্মাল আছে ওইটাই, ঠিক আছে? এখন চিন্তা করেন, এখানে দেখেন সেশন নাম্বার কত দিছে, 5 নাম্বার না? এভিডেন্স প্ল্যান বি সেশন নাম্বার কত, 5। তাহলে এভিডেন্স নাম্বার এ হবে কত, সেশন নাম্বার 4। এভিডেন্স নাম্বার ইয়া কি হবে, সেশন নাম্বার 6। এখানে অনেক সময় ভুল কপি করে সেশনটা চেঞ্জ করা হয় না। সেশন চেঞ্জ না করলেও কিন্তু ভেজাল, কারণ আপনি ইউনিট ডেলিভারি প্ল্যান থেকে নিচ্ছেন। দেখেন 5 নাম্বারটা হচ্ছে কি 20 মিনিটের, 4 নাম্বারটা হচ্ছে 3 ঘন্টার, আর 6 নাম্বারটা হচ্ছে 2 ঘন্টা 40 মিনিটের। হ্যালো, জি স্যার। ইউনিট ডেলিভারি প্ল্যানটা তো ক্লিয়ার। কেন আমি এখানে 20 মিনিট করছি? আপনাকে যে কোনো একটা ক্লাস 20 মিনিটের করতে হবে, এবং যে ক্লাসটা 20 মিনিট করবেন ওই ক্লাসটা কি করতে হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে এই ক্লাসের, মানে এই ক্লাসটা আপনি প্রেজেন্ট করবেন, ঠিক আছে? স্যার ডেলিভারি প্ল্যান থেকে যে কোনো একটা 20 মিনিট করতে হবে নাকি সেশন প্ল্যান থেকে? না না, ডেলিভারি প্ল্যানটাই তো আপনার ডেলিভারি প্ল্যান এখানে যদি 20 মিনিট না করেন, তাহলে এই যে 5 নাম্বারটাই তো আমরা সেশন প্ল্যান আকারে দিচ্ছি, এই 5 নাম্বারটাই তো আমি সেশন প্ল্যান আকারে দিচ্ছি, তাই না? এটাই তো 20 মিনিটের, ওইটা তো ডেলিভারি প্ল্যানে আমার থাকবে, ইউনিট ডেলিভারি প্ল্যান ওইটা থাকবে। কথা বুঝেন না আমার? এই ইউনিট ডেলিভারি প্ল্যানের এই যে এই অংশটাই তো আমি কি সেশন, দেখেন এখানে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া কি আছে, দ্য গোল ইন পেইন ম্যানেজমেন্ট, দেখেন ওইখানে পারফরমেন্স ক্রাইটেরিয়া কি আছে, 2 নাম্বারটার দেখেন এই যে পারফরমেন্স দ্য গোল ইন পেইন ম্যানেজমেন্ট, তাহলে ওই ক্লাসটাই তো এখানে আমি করাচ্ছি। আমার কথা বুঝেন নাই? জি স্যার। মানে ওইখানে ছিল আমার প্ল্যান, আর এইখানে আমি কি করব, ক্লাসটা পরিচালনা করব, ঠিক আছে? আমি স্টুডেন্টদেরকে পড়াবো। তাহলে ওইখানে আমার 20 মিনিটে আছে, তার মানে এই ক্লাসটা আমার কত মিনিটে নিতে হবে, 20 মিনিটেরই নিতে হবে, ঠিক আছে? এখন আপনাকে যে এই 5 নাম্বার ইয়াটাই 20 মিনিটের করতে হবে, বিষয় কিন্তু এটা না। ধরেন আপনি বর্ণনা করতে চাচ্ছেন কত নাম্বারটা, 9 নাম্বারটা, তাহলে 9 নাম্বারটা আপনি 20 মিনিট দিবেন। 8 নাম্বারটা আপনি কি যা আছে তাই দিবেন, নাম্বারটা তাই। এখন 20 নাম্বার দিলে 20 মিনিট দিলে আপনার তাহলে ঘন্টাটা কমে গেল না? এই ঘন্টাটা আগে যেটা 20 মিনিট ছিল ওটার সাথে যোগ করে দিবেন, বিষয় তো একই। আপনাকে এখানে 30 ঘন্টা হইতে হবে, ওভারঅল যোগ 30 ঘন্টা হইতে হবে। এখন আপনি যে কোনো যেটা আপনি প্রেজেন্টেশন ভালো পারবেন ওইটাকে আপনি কি দিবেন, 20 মিনিট দিবেন। এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, এরপরে আপনি আসেন সেশন প্ল্যানে। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট গেল এই 3টা, একটা হচ্ছে টাস্ক অ্যানালাইসিস, 2 নাম্বার হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান, 3 নাম্বার হচ্ছে সেশন প্ল্যান। এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন আপনার মোটামুটিভাবে কি ট্রেনিংয়ের ডেমোটা কমপ্লিট, ঠিক আছে? এখন দেখেন এই যে ট্রেনিং প্ল্যানের ক্ষেত্রে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ট্রেনিং সেশন প্ল্যান এতে আমার কি থাকবে, ইউনিট অফ কম্পিটেন্সি আমি আগের থেকে জানি, ইউনিট কোড আমি জানি, ঠিক আছে? তারপরে কি টাস্ক, পারফর্ম ওন হেলিং প্রসেস, ঠিক আছে? তাহলে আমাকে এখানে পারফর্ম কী করতে হবে, ওন হেলিং প্রসেসটা আমাকে এই যে ওন হেলিং প্রসেস দেওয়াই আছে আমার পারফরমেন্স ক্রাইটেরিয়াতে, আমি পারফর্ম টাস্ক হিসাবে পারফর্ম করব কোনটা। ওকে, এরপরে আমার একটা সব সময় এই জায়গাটাতে ইম্পর্টেন্ট বিষয়টা থাকে লার্নিং আউটকাম তৈরি করা। আমি জানি লার্নিং আউটকামের কয়টা কি আছে, লার্নিং আউটকামের কয়টা আছে, কন্টেন্ট কয়টা থাকে একটা লার্নিং আউটকামের। আপনাদের লার্নিং আউটকাম সম্পর্কে আমরা বেশ কয়েকটা জিনিস পড়াইছি, বলতে পারবেন লার্নিং আউটকামের কম্পোনেন্ট কয়টা? কেউ পারবো না। তাহলে লার্নিং আউটকাম আপনারা কিভাবে লিখবেন? দেখেন লার্নিং আউটকামের কম্পোনেন্ট হচ্ছে 3টা, পারফরম্যান্স, স্ট্যান্ডার্ড, কন্ডিশন। আপনি একটা লার্নিং আউটকাম লিখলেই 3টা জিনিস এর ভিতরে থাকা লাগবে। তাহলে আমি লার্নিং আউটকাম মানে কি, আজকের সেশন শেষে আমি কি শিখব? দেখেন এখানে বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন, ঠিক আছে? এটা তো কমন জিনিস, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন লার্নার উইল বি এবল টু, এটা তো কমন।
এই সেশনের শেষে লার্নার কি কি শিখবে? ওন্ড হেলিং প্রসেস, এই যে আমি পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে এটা নিয়ে দিচ্ছি, এটা আমার কি পারফরমেন্স। ওন্ড হেলিং প্রসেসটা আমার কি পারফরমেন্স, টাস্কটা, ঠিক আছে। ইজ মনিটরড অ্যান্ড রেকর্ড, মনিটরড অ্যান্ড রেকর্ড করবো, এই যে এখানে বলে দিছে মনিটরড অ্যান্ড রেকর্ড অ্যাজ পার স্ট্যান্ডার্ড প্রসিডিউর, অ্যাজ পার ওয়ার্কিং স্ট্যান্ডার্ড, ওয়ার্ক স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা কি স্ট্যান্ডার্ড হলো। ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট টুলস অ্যান্ড ইকুইপমেন্ট হচ্ছে কি কন্ডিশন। তাহলে আমার ভিতরে প্রথমে পারফরমেন্স আছে, তারপরে স্ট্যান্ডার্ড আছে, তারপরে কি কন্ডিশন আছে। এটা আমার একটা লার্নিং আউটকাম। এরপরে দেখেন রিলেভেন্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া, পারফরমেন্স ক্রাইটেরিয়াটা কোথা থেকে নিয়ে আসছে? একদম সিএস থেকে, সিএস এর 1.6 পারফরমেন্স ক্রাইটেরিয়াটা এখানে নিয়ে আসছে সে কপি করে। এরপরে যে জিনিসগুলো আছে এগুলো তো কমন, এখানে ডেটটা দিবেন, যেদিনের ডেট, নমিনাল আওয়ারটা দিবেন, আপনি ট্রেনার হিসেবে কে থাকবেন আপনি দিবেন। এরপরে কি লার্নিং অ্যাসাইন অ্যাপ্রক্সিমেট টাইম, আপনি আপনার টাইমটা ভাগ করবেন, ইন্ট্রোডাকশন ডিসকাশন, এগুলাতে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। গেট অ্যাটেনশন ফেটেনশন এগুলাতে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। এইভাবে যা আছে এইরকম করেই থাকবে, ঠিক আছে। শুধুমাত্র চেঞ্জ হবে এই জায়গাটাতে, কি জায়গা? আবারও দেখেন এখানে আমার পারফরমেন্স চেঞ্জ হয়েছে, কি আমার পারফরমেন্স ক্রাইটেরিয়াটা কি? দ্য গোল ইন পেইন ম্যানেজমেন্ট, আমার এখানে কি টাস্ক হচ্ছে পারফর্ম ইন পেইন ম্যানেজমেন্ট। কারণ আমি যখনই বলছি টাস্ক করার সময় স্কিলটা আমার টাস্ক হবে, স্কিল আমাকে সবসময় একটা অ্যাকশন ভার্ব দিতে হবে। এখানে আমার একটা লার্নিং আউটকাম তৈরি করতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন লার্নার উইল বি অ্যাবল টু এক্সপ্লেন দ্য গোল অ্যান্ড বেনিফিট অফ কি হট থেরাপি ইউজিং ইলেকট্রিক হিটিং প্যাডস অ্যাকর্ডিং টু ওয়ার্কিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি বলি ওয়ার্কিং স্ট্যান্ডার্ড এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ইলেকট্রিক্যাল হিটিং এটা হচ্ছে কন্ডিশন, আর আমরা কি শিখবো? গোল অ্যান্ড বেনিফিট অফ হট থেরাপির বেনিফিটটা শিখবো, ঠিক আছে। এখানে স্পেসিফিকভাবে এটাই দেওয়া আছে, গোল অ্যান্ড ম্যানেজমেন্ট অফ এক্সপ্লেইন দ্য ক্লায়েন্ট টু প্রেসক্রাইব বাই দ্য ডক্টর হট থেরাপি দিয়েছিল, ঠিক আছে, ওই অনুযায়ী সে কি এটা এক্সপ্লেন করতেছে। তাহলে এখানে আমার ওই 20 মিনিটটাকে মিলাই দিতে হবে। ইন্ট্রোডাকশন ডিসকাশন সেম একই জিনিস থাকবে, ওই বাকি জিনিসগুলোও সেম থাকবে, কোনো রকম চেঞ্জ নাই, ঠিক আছে। বাট এখানে মিলাতে হবে 20 মিনিট। আপনাকে শুধুমাত্র একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে কি টাস্কটা লিখতে হবে আর পারফরমেন্স ক্রাইটেরিয়াটা লিখতে হবে। এটা টাস্ক এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া এই দুইটা জিনিস লিখলে এখানে আর তেমন একটা জিনিস চেঞ্জ নাই, ঠিক আছে। আর ওই যে আপনার 3 ঘন্টা, দেখেন 2 ঘন্টা 40 মিনিট, অবশ্যই এখানে 2 ঘন্টা 40 মিনিট মিলাতে হবে। 10 30 40 40 15 15 10 2 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে। এটা টোটাল যোগফল যেন 2 ঘন্টা 40 মিনিটের কম বা বেশি না হয়। এতটুকু ক্লিয়ার কিনা? জি। দেখেন আপনার এখানে কাজই হচ্ছে শুধুমাত্র কি লার্নিং আউটকামটা লেখা, আর কিছুই না। আর সব জিনিস অলরেডি ফরম্যাটে দেওয়া আছে। স্যার লার্নিং আউটকামে কোন তিনটা জিনিস থাকে বলছিলেন একটু? একটা লার্নিং আউটকামে পারফরমেন্স থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে, কন্ডিশন থাকবে। পারফরমেন্স, স্ট্যান্ডার্ড অ্যান্ড কন্ডিশন, এখানে আমরা তো দেখাইলাম না। দেখেন এই লার্নিং আউটকামটা দেখেন না, এই যে এখানে যেটা দেওয়া আছে কি বলছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন, এই সেশনের শেষে লার্নার উইল বি অ্যাবল টু লার্ন, কি শিখবে সে? টাইপ অফ পেলিয়েটিভ পেন কেয়ার, এই যে এখানে দেখানো আছে টাইপ অফ পেলিয়েটিভ পেন কেয়ার, এটা হচ্ছে কি পারফরমেন্স, এখানে তো লেখা আছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। তাহলে আমার প্রথম পারফরমেন্সটা আমি দিলাম অ্যাবল টু টাইপ অফ পেলিয়েটিভ পেন কেয়ার, ঠিক আছে। রিস্ক অ্যান্ড লিমিটেশন, ওইখানে আরও কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। ওই যে এখান থেকে তো নিচে পারফরমেন্স ক্রাইটেরিয়াতে, তাহলে ওইখানে আরও কিছু পয়েন্ট দেওয়া আছে। কি বলছে? রিস্ক অ্যান্ড লিমিটেশন, আপনি যদি এইটুকু দেন এইটুকু হবে, ঠিক আছে। রিস্ক অ্যান্ড লিমিটেশন অফ থেরাপি অ্যাজ ওয়ার্কিং স্ট্যান্ডার্ড, তাহলে ওয়ার্কিং স্ট্যান্ডার্ড হচ্ছে কি স্ট্যান্ডার্ড, রিস্ক অ্যান্ড লিমিটেশন অফ থেরাপি এটা হচ্ছে কি কন্ডিশন, আর টাইপ অফ পেলিয়েটিভ পেন কেয়ার এটা হচ্ছে কি আপনার পারফরমেন্স। তাহলে পারফরমেন্স, স্ট্যান্ডার্ড, কন্ডিশন কোনটা কি এটা ভাগ করা জানতে হবে। কারণ আপনাকে আপনার জিজ্ঞেস করতে পারে যেখানে পারফরমেন্স ক্রাইটেরিয়া কোনটা, কন্ডিশন কোনটা এবং স্ট্যান্ডার্ড কোনটা। ক্লিয়ার তো? আচ্ছা, এরপরে 7 নাম্বার যেটা, 7 নাম্বার তো সিভিএলএম, ঠিক আছে। সিভিএলএম এর নর্মাল সব জায়গায় সিভিএলএমগুলো পাওয়া যায়, ঠিক আছে। যদি না পাওয়া যায় আপনি সিভিএলএম এর মতো করে একটা সিভিএলএম বানায় নিতে হবে, ঠিক আছে। সিভিএলএম এর প্রথম পেজে কি থাকে? কপিরাইট রিলেটেড বিষয়গুলো থাকে, তারপরে কি একটা কন্টেইন থাকে। আপনি যে কোনো সিভিএলএম যে পড়ছেন এই সিভিএলএমগুলো কীভাবে থাকে, হাউ টু ইউজ দ্য সিভিএলএম, ঠিক আছে। এইটুকু যে কোনো সিভিএলএম এর জন্য কমন। ইউনিটটার নাম কি? ইউনিটটার নাম হচ্ছে
পারফর্ম প্যালিয়েটিভ কেয়ার, কোড হচ্ছে এটা, মডিউল হচ্ছে কি পারফর্মিং কি প্যালিয়েটিভ কেয়ার, মডিউল ডিসক্রিপশন আছে, লার্নিং আউটকাম আছে, এগুলো সবই কি ওই ইয়ের ভিতরে কি সিবিএলএম এর মধ্যে কি দেওয়া থাকে। লার্নিং আউটকাম কি কি আছে। এখন সিবিএলএম এ কি কি থাকে, ইনফরমেশন শিট 1, ঠিক আছে, অ্যাসিস্ট দ্য বেস অফ কি ওন কেয়ার, অ্যাসিস্ট ইন বেসিক ওন কেয়ার, লার্নিং অবজেক্টিভ এটা, তারপরে কি 1.1 এসে কিছু ইয়া দিছে, 1.2-তে চিত্র দিছে। সিবিএলএমটাই এখানে কপি পেস্ট করে দেওয়া যায়। সিবিএলএম এর আরও দুইটা জিনিস থাকে, তাই না? সিবিএলএম এ কি থাকে, সিবিএলএম এ থাকে চেকশিট, তাই না? লাস্টে সিবিএলএম এর কি থাকে, কোশ্চেন থাকে। আমরা দেখছি যে আমাদের সেলফ চেকশিট থাকে, তাহলে কোশ্চেনারিগুলো এখানে তৈরি করছে, আবার এই কোশ্চেনারিগুলোর অ্যান্সারও কি এখানে দিয়ে দিছে। জব শিট থাকবে সিবিএলএম এর একটা, এরপরে কি থাকবে, একটা স্পেসিফিকেশন শিট থাকবে, ঠিক আছে, রিভিউ থাকবে, ওভারঅল আমি কি কি এখান থেকে আমরা কি কি শিখলাম, রিভিউটা থাকবে। তাহলে সিবিএলএম শেষ। আমরা তো সিবিএলএম সম্পর্কে অলরেডি অ্যাটলিস্ট পড়ছি, তাই না, যে একটা সিবিএলএম কিভাবে থাকে, কি কি থাকে। আপনার যদি সিবিএলএম খুঁজে পান, সিবিএলএম এ কী করবেন, হুবহু পেস্ট কপি করে দিতে পারেন। একটা ইউনিটের সিবিএলএম, পুরা সিবিএলএম না, কিন্তু আপনি যে ইউনিটটা সিবিএলএম দিচ্ছেন সেই ইউনিটটা সিবিএলএম আপনি কি পেস্ট কপি করে দিতে পারেন, অথবা কি সিবিএলএমটা আপনার মতো করে কি ওইখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে এসে পেস্ট কপি করে কি তৈরি করতে পারেন। খালি পয়েন্টগুলো ঠিক রাখা লাগবে, ঠিক আছে, যে প্রথমে কি থাকবে ইনফরমেশন শিট, তারপরে লাস্টে কি থাকবে কোশ্চেনারি, অ্যান্সার শিট, জব শিট, স্পেসিফিকেশন শিট, আর কি চেক শিট, যে সবগুলো ঠিক আছে কিনা। তাহলে বেসিক একটা সিবিএলএম আপনাকে বানাতে হবে। আর আপনার যে ইউনিটের সিবিএলএমগুলো, অর্থাৎ আপনার যে অকুপেশনে আছেন, ঠিক আছে, ওই অকুপেশনের সিবিএলএম যদি থাকে, ওই ইউনিটের সিবিএলএমটা সরাসরি এখানে কি করা যাবে, পেস্ট কপি করা যাবে। প্রত্যেকটারই কিন্তু সিবিএলএম আছে, আপনারা কিন্তু ভুলে যায় না যে সিবিএলএম আছে, ঠিক আছে। সিবিএলএমটা ডাউনলোড করে নিতে হবে, আর না হলে যদি আপনি খুঁজে না পান, আপনার নিজেই তৈরি করা শিখতে হবে। আপনি সিবিএলএম এখনই তৈরি করা শিখেন, সমস্যা কি। আচ্ছা, এভিডেন্স নাম্বার 8, এভিডেন্স নাম্বার 8 হচ্ছে পেয়ার ফিডব্যাক, ট্রেনিং অ্যান্ড অ্যাসিস্টমেন্ট অ্যাক্টিভিটি। ট্রেনিং অ্যান্ড অ্যাসিস্টমেন্ট অ্যাক্টিভিটি আপনার পেয়ার ফিডব্যাক, এটা শুধু আপনার নামটা পরিবর্তন করতে হবে, বাকি সব জিনিস সেমই থাকবে, ঠিক আছে। এভিডেন্স নাম্বার 9, পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম, একই বিষয়, আপনার নামটা শুধু চেঞ্জ করবেন, বাকি সব জিনিসকে অলমোস্ট সেমই থাকবে, ঠিক আছে। তারপরেও কি একটু পড়ে নেবেন যে এখানে যদি তার অকুপেশন অনুযায়ী থাকে, আপনি আপনার, যেমন এখানে যদি কেয়ার গিভার নামে কোনো শব্দ থাকে, আপনি আপনার কম্পিউটার অকুপেশন দিতে হবে, বা আপনার নিজের অকুপেশনটা ওইটা দিতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম জিনিসগুলো সেমই থাকবে, তবে বেশিরভাগ জিনিসগুলো লেখে কমন, যেন সবার জন্য সেমই থাকে। ওকে, এরপরে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, এখানে শুধু আপনার নামটা চেঞ্জ করবেন, আপনার ইমেল আইডিটা ব্যবহার করবেন, ঠিক আছে, আপনার সব কিছু ব্যবহার করবেন, আর বাকি ম্যাক্সিমাম জিনিসগুলো কি সেমই থাকবে। ওকে, আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট আপনি কীভাবে করবেন, এগুলো খুব একটা সমস্যা না। তারপরে আপনার পার্সোনাল স্কিল, কম্পিটেন্সি স্কিল কীভাবে ডেভেলপমেন্ট করবেন, মানে কোন কোর্সটা কখন কখন করবেন, জাস্ট একটা কি মানে আপনার প্ল্যান, ফিউচার প্ল্যান আপনি, ঠিক আছে। এরপরে এই যে সার্টিফিকেশন দিচ্ছে, এই সার্টিফিকেশন দিতেই হবে এমন কথা না, আপনার এইটুক পর্যন্ত করলেই হয়ে যাবে, ঠিক আছে। টেকনিক্যাল কম্পিটেন্স এইটুক পর্যন্ত করলেই এনাফ। এরপর ট্রেনিং সেশন ইভ্যালুয়েশন, আপনার টোটাল ট্রেনিং সেশনটা ইভ্যালুয়েশনটা ঠিক মতো আছে কিনা, ঠিক আছে। আপনি এই ইভ্যালুয়েশন ফর্মে শুধু আপনার নামটা চেঞ্জ করলে কি হয়ে যাবে, আর বাকি সব জিনিস সেমই আছে। নেক্সট ওয়ান আসতেছে, এইখান থেকে শুরু হচ্ছে কি অ্যাসেসমেন্ট প্ল্যান উইথ ম্যাট্রিক্স, এখান থেকে শুরু হচ্ছে অ্যাসেসমেন্ট পার্ট। এই অ্যাসেসমেন্ট পার্টের এই শিটটা আপনাকে একটু কষ্ট করে তৈরি করতে হবে, বাকি জিনিসটা এইটার মতো করে করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আপনি কি তৈরি করবেন, প্রথমে আপনার নাম লিখবেন, এখানে তো মোটামুটিভাবে আপনার পরিচিত এটাই জিনিস, তাই না, ডট ইয়েট কম্পিটেন্ট এগুলো সবার জন্য সেম, তাহলে এখানে আপনার খুব একটা বেশি চেঞ্জ নাই। ওকে, এই শিটে চেঞ্জ নাই, বাট এই শিটে আপনার অনেক কাজ। এই শিটে আপনার কি কাজ, এখানে আপনার লেভেল, আপনার নাম, আপনার ইয়াগুলো লিখবেন, ইউনিট কোডটা আপনার লিখবেন, ডেসক্রিপশন, ইউনিট ডেসক্রিপশন সবই কিন্তু সিবিএস থেকে আনতে হবে, সিএস থেকে আনতে হবে। এখানে আপনার ইউনিট ডেসক্রিপশন আপনার কি ওই যে ইউনিট কোড অফ টাইটেলের নিচেই দেওয়া আছে। এরপরে আপনার যে কাজটা হবে অ্যাসেসমেন্ট প্রসেসে, আপনি এখানে বলছে রিটেন কোশ্চেন, ডাব্লিউ দিয়ে প্রকাশ করছে কি রিটেন কোশ্চেন, ডি দিয়ে প্রকাশ করছে ডেমনস্ট্রেশন, ওরাল দিয়ে প্রকাশ করছে ও, আর পোর্টফোলিও যদি থাকে তাহলে পি দিয়ে প্রকাশ করছে।
ঠিক আছে, পোর্টফোলিওটা বেশিরভাগ ক্ষেত্রে আরপিএল ডকুমেন্টগুলোতে থাকে, ঠিক আছে, আরপিএল এর ডকুমেন্ট হিসাবে। এখন প্রথমে দেখেন কি বলছে, ইউনিট কোড অ্যান্ড টাইটেলস, এলিমেন্টস অ্যান্ড কি পারফরমেন্স। ইউনিট কোড অ্যান্ড টাইটেল মানে এই যে এই কোড অ্যান্ড টাইটেলটা এখানে দেওয়া হয়েছে, এরপরে দেওয়া হয়েছে, বুঝতে যাচ্ছেন, আবার বলেন। দিয়ে যেটা প্রকাশ করেছে পি দিয়ে হচ্ছে পোর্টফোলিও। আপনি কি 10 নম্বর সিভিএলএম না 12 নম্বর সিভিএলএমটা পড়ছেন না? পোর্টফোলিও থাকে না, যারা আরপিএল দেয় তাদের কি মানে আপনি যে আগে প্রিভিয়াস কাজ করছেন। হ্যাঁ, হ্যালো, টি না টি টি টিতে পোর্টফোলিও, ঠিক আছে, কিন্তু টিতে কি টি কোথায়? আরেকটা থাকে, অনেকজনে অ্যাড করে ওইটাতে টিতে কি থাকে তাহলে? টিতে কি থাকে তার টি এর নিচে লেখা Third থাকে। party? হ্যাঁ, থার্ড পার্টি আরও তো কতগুলা ইয়ে আছে, থার্ড পার্টি বিভিন্ন জিনিস ডকুমেন্ট যা যা লাগে। তবে যেটাই থাক, আপনি কি যে এখানে সুন্দর করে লিখে দিছেন না, দেখেন ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে রিটেন কোশ্চেনারিজ, ডি মানে কি ডেমনস্ট্রেশন। আপনি যে শর্ট ফর্মটা লেখেন ওই শর্ট ফর্মের অ্যাব্রিভিয়েশনটা এখানে দিতে হবে। না দিলে আপনি টি মানে টাইম বুঝাইছেন না কি বুঝাইছেন আমি বুঝবো কিভাবে, তাই না? আমার কথাটা কি আপনি ক্লিয়ার কিনা? আপনি যেটা দিবেন এখানে ওইটা অবশ্যই কি ডকুমেন্ট আকারে ওই জায়গাতে কি, হ্যালো, জি জি বুঝতে পারছি স্যার, হুম, উপরে লিখে দিলেই হবে। হ্যাঁ, উপরে আপনার লিখে দিলেই হবে। আপনি যদি টি লেখেন থার্ড পার্টি, তাহলে হ্যাঁ পি এর জায়গায় আপনি টি লিখে দিয়ে থার্ড পার্টি লিখে দিবেন নিচে। ক্লিয়ার তো? আচ্ছা, এখানে দেখেন আমরা প্রত্যেকটা এলিমেন্টস তার পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোর দিকে খেয়াল রাখবো। দেখেন আমি বলছি কি বলছি যে আমার এলিমেন্টসের নাম কি, অ্যাসিস্ট ইন স্পেশাল ওন কেয়ার, ঠিক আছে? তাহলে অ্যাসিস্ট ইন স্পেশাল ওন কেয়ারের ক্ষেত্রে আমি কি করতেছি, প্রথমে 1.1 আমার 1 নাম্বার যে পারফরমেন্স ক্রাইটেরিয়া ছিল ওইখান থেকে আমি একটা রিটেন কোশ্চেন তৈরি করব, একটা ওরাল কোশ্চেন তৈরি করব। এটুকু ক্লিয়ার কি না? আমি একটা রিটেন কোশ্চেন তৈরি করব, একটা কি ওরাল কোশ্চেন তৈরি করব। আর 2 নাম্বার 1.2তে আমি একটা রিটেন কোশ্চেন, ওরাল কোশ্চেন এবং একটা ডেমনস্ট্রেশন কোশ্চেন তৈরি করব। ক্লায়েন্ট ওরাল এবং রিটেন এবং তৈরি করব। তার মানে এখানে আমি কোনোটা বাদ দেওয়া যাবে না, বাট প্রত্যেকটা সিবিএলএম থেকে থেকে পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আমি কোন কোশ্চেনটা তৈরি করব এখানের একটা গাইডলাইন আমার এখানে থাকতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়াই কিন্তু টাচ হয়েছে। তাহলে আমি টোটাল দেখেন এখানে আমার তিনটা কি এলিমেন্টস, তিনটা এলিমেন্টসে প্রথম এলিমেন্টসে 1.6 পর্যন্ত, দ্বিতীয় এলিমেন্টসে 2.3 পর্যন্ত, এগুলো কিন্তু সব সিএস থেকে আনতে হয়েছে। তৃতীয় এলিমেন্টসে আছে কত, একদম 3.7 পর্যন্ত, ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্টস আপনাকে টাচ করতে হবে, ঠিক আছে? কোনো এলিমেন্টস নর্মালি বাদ দেওয়ার নিয়ম না। যদি আপনি কোনো এলিমেন্টস বাদ দেন তাহলে কি দেখা যাচ্ছে যে খুবই আনইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, যেটা অতটা বেশি কি ইম্পর্টেন্ট, অথবা অন্য একটা এলিমেন্টসের মধ্যে এটা কভার্ড হয়ে গেছে, ওই টাইপের যদি কোনো এলিমেন্টস থাকে সেই ক্ষেত্রেই শুধু আপনি বাদ দিতে পারেন। তা না হলে আপনি কি অ্যাটলিস্ট ওরাল কোশ্চেনে, অ্যাটলিস্ট ডেমনস্ট্রেশনে কি ওইটার একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। যদি আপনি কোনো কিছু না পান, ধরেন ওরাল কোশ্চেন 10টা করবেন, 10টা হয়ে গেছে, আপনি রিটেন কোশ্চেন 20টা করবেন, 20টা বা 15টা করবেন বা 10টা করবেন, হয়ে গেছে, তাহলে সব কিছু ডেমোর ভিতরে ফেলে দিবেন, ফাঁকা না রেখে সব ডেমোর ভিতরে ফেলে দিবেন। কারণ ডেমনস্ট্রেশনের ইয়া তো আর আমার এখানে করা লাগতেছে না, ঠিক আছে? এই জন্য ডেমোর ভিতরে ফেলে দিলেই হয়ে গেল। বাট রিটেন কোশ্চেন এবং ওরাল কোশ্চেন গুনে গুনে করতে হবে। আমি অবশ্যই কি একজন অ্যাসেসর গুনবে যে টোটাল রিটেন কোশ্চেন কয়টা করছেন, তাহলে এখানে টিক চিহ্নটা দেখবে। রিটেন কোশ্চেন 1 2 3 4 5 6 7 8 9 10টা করছেন। ওরাল কোশ্চেন কয়টা করছেন, 1 2 3 4 5 6 7 8 9 10টা করছেন। এই যে এইভাবে করে কি গুনে নিবে সে। এটাই তো আমার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মাধ্যমে আমি কি করব, আমি একটা টোটাল প্ল্যান সাজাবো, যে প্ল্যানের মাধ্যমে কি করব আমার অ্যাসেসমেন্টটা নিতে হয়। ওকে, এখন দেখেন পরবর্তীতে সামারি করছি আমি। সামারিতে কি বলছি, আমি রিটেনে 1.1 1.2 এখান থেকে কি কোশ্চেন করব, মানে যেখানে ওখানে যতগুলা লিখছি 3.6 লাস্ট, তাহলে 3.6 লাস্ট লিখছি। তারপর ডেমনস্ট্রেশন আমি যেখান থেকে লাস্ট লিখছি, ডেমনস্ট্রেশনে লাস্ট হচ্ছে কত 2.3, আর ওরালের লাস্ট কত 3.5 ওরালে লাস্ট রাখছি আমি। তাহলে ওরাল কোশ্চেন কয়টা আছে, ডেমনস্ট্রেশন কোশ্চেন কয়টা আছে, আর ডেমনস্ট্রেশন কয়টা করব, আর কি রিটেন কোশ্চেন কয়টা করব, এখানে কিন্তু আমার একটা সামারি হয়ে গেল। ওকে, এখন আমি যখন কোশ্চেন সেলফ চেক করছি,
অ্যাসিস্টমেন্ট রিসোর্স চেকলিস্ট, মানে আমার অ্যাসিস্টমেন্ট পরিচালনা করার জন্য যে যে জিনিসগুলো লাগবে ওগুলো এখানে আছে কিনা, জাস্ট এই ফরম্যাটটা এখানে দিয়ে দিলে হবে, কোনো কিছু ফিল আপ করার দরকার নাই। ঠিক আছে, আপনার নামটা যদি থাকে তাহলে নামটা কি, আপনার এই যে ইয়াটা, অর্থাৎ আপনার যে ইয়াটা থাকবে কি অ্যাসিস্টমেন্ট কি, ওই আপনার ইউনিটটার নামটা থাকবে শুধু, হ্যাঁ। আর বাকি জিনিসগুলা যেভাবে আছে সেভাবে দিলে হবে। ট্রেনার লাগবে একজন, অবজারভেশন একজন, এটা যেভাবে আছে পিপি গুলা এগুলো লাগবে, বা আপনার যদি কোনো পিপি স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে ওইটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, খুব বেশি ইম্পর্টেন্ট এভিডেন্স এটা না, তারপরেও যেহেতু এখানে আছে, বা আপনারা যদি কোনো জায়গা পান, না হলে বাদ দিলেও কোনো সমস্যা হবে না। এরপরে আছে কি সেলফ অ্যাসেসমেন্ট গাইড। আমার কিন্তু এটা ভুললে চলবে না যে আমি এখানে রিটেন কোশ্চেন কয়টা করছি, ঠিক আছে, ওরাল কোশ্চেন কয়টা করছি, কোন জায়গা থেকে করছি, এটা আমার খেয়াল রাখতে হবে। এরপরে আমার কি আসবে, সেলফ অ্যাসেসমেন্ট গাইড। সেলফ অ্যাসেসমেন্ট গাইড তো বুঝেনি যে আমার প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী কি সবগুলো থাকবে, আমাকে সবগুলো ইয়েস টিক দিতে হবে। ঠিক আছে, কোনো নো টিক দেওয়া যাবে না। দেখেন সেলফ অ্যাসেসমেন্ট গাইড আসলে এইভাবে না করে আর একটু ভালোভাবে করে, যেভাবে আমাদের কোশ্চেনে থাকে, অর্থাৎ আপনি কি একেবারে পারফরমেন্স ক্রাইটেরিয়া দিয়ে, তার মানে এই যে এখানে যেভাবে করছে এইভাবেই কি সেলফ অ্যাসেসমেন্ট গাইডটা করা যায়। এলিমেন্টস অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া ইয়েস অর নো, ইয়েস অর নো এইভাবে দিয়েও কি তৈরি করা যায়। ঠিক আছে, যে এক নম্বর আপনি এলিমেন্টস দিলেন, ওই এলিমেন্টসের পারফরমেন্স ক্রাইটেরিয়া, এলিমেন্টস দিলেন এলিমেন্টসের, তারপর কোনো একটা এলিমেন্ট যেন তার না জানা না থাকে, তা ইয়েস অথবা নো। যদি সে কোনো একটা এলিমেন্টসের নো দেয় তাহলে সে কি করতে পারবে না, সে ওই দিনের ইয়েতে অংশগ্রহণ করতে পারবে না। আচ্ছা, তাহলে সেলফ অ্যাসেসমেন্ট গাইডের পরে কি কিছু ডকুমেন্ট, এটা হচ্ছে কি রেজিস্ট্রেশন কার্ড, এটা হচ্ছে কি অ্যাটেন্ডেন্স শিট, তাই না, অ্যাটেন্ডেন্স শিটগুলো এইভাবে থাকে না, অ্যাটেন্ডেন্স শিট। এরপরে হচ্ছে কি কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট অ্যাগ্রিমেন্ট, এই অ্যাগ্রিমেন্টটা সবসময় মাথায় রাখবেন। প্রয়োজনে কি অ্যাগ্রিমেন্টের যে আসল ছবি ওইটাও এখানে দিয়ে দিতে পারেন। অ্যাগ্রিমেন্টে দেখেন 6টা জিনিস আছে, এই 6টা জিনিস হচ্ছে আপনার জন্য, আপনি যখন অ্যাসেসমেন্টের ভাইবা দিবেন, ডেমো দিবেন, আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি বলছে, হ্যাভ দ্য কনটেক্সট অ্যান্ড পারপাস অফ অ্যাসেসমেন্ট হ্যাজ বিন এক্সপ্লেন। তার মানে আপনাকে কি পারপাস এবং কনটেক্সটটা কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে। কোয়ালিফিকেশন ইউনিট অফ কম্পিটেন্সি এক্সপ্লেন করতে হবে। এখানে কিছু করতে হবে না, এখানে আপনার কোনো চেঞ্জ নাই, যেভাবে আছে সেভাবে দিলেই হয়ে যাবে। ক্যান্ডিডেট নেম, অ্যাসোসিয়েশন নেমের জায়গায় আপনার নামটা কি লিখে দিতে পারেন, আর কিছুই করতে হবে না, এখানে কোনো চেঞ্জ নাই। বাট আপনি যখন ইয়াটা দিবেন, মানে আপনার ডেমনস্ট্রেশন দিবেন, ডেমনস্ট্রেশনে এই যে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্ট আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, কোনো একটা পয়েন্ট বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, আর এখানে কোনো চেঞ্জ হবে না, এটা তো একটা জাস্ট ডকুমেন্ট, এভিডেন্ট ডকুমেন্টস। দেখেন আমি আপনাকে 2টা বা 3টা কি দিয়ে দিব, এভিডেন্সের ফরম্যাট দিয়ে দিব, হ্যাঁ আজকে দিয়ে দিব। এই ফরম্যাটগুলো থেকে আপনি আপনার মতো করে সুইটেবল যেটা যেটা ভালো লাগে ওই অনুযায়ী আপনার এভিডেন্সগুলো কি সাজাবেন। ক্লিয়ার তো আপনারা? স্যার এই 6টা জিনিস আমরা কি করব, বুঝি না। ডেমোর ক্ষেত্রে আমরা কি কাজে লাগাবো? ডেমোর ক্ষেত্রে এটা মুখস্থ করতে হবে, এক্সপ্লেন করতে হবে। ডেমো যখন পড়াবো তখন দেখেন এটা আপনাকে ডেমোর ক্ষেত্রে ফুল মুখস্থ করতে হবে। আপনি যখন অ্যাসেসমেন্ট নিতে আসবেন তখন অ্যাসেসমেন্টে আগে কি কনটেক্সটটা বলতে হবে, পারপাস বলতে হবে, কোয়ালিফিকেশন বলতে হবে। বলেন যে কেউ তো বলে না, বাট এটাই বলার নিয়ম। ঠিক আছে, আচ্ছা এবার আসেন রিটেন কোশ্চেন। ওই যে আপনি বলছেন রিটেন কোশ্চেন তৈরি করছি, হ্যাঁ ওই রিটেন কোশ্চেন আগে দেখবে কয়টা রিটেন কোশ্চেন তৈরি করছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখেন আপনি করছেন কি 12 13 14 15টা করছেন। এরপর আবার কি হোয়াট ইজ দ্য বেসিক ওন কেয়ার, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করছেন। ফিল্ম দ্য ফিল্ম দ্য গ্যাপস, কয়টা করছেন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড 1 2 3 4 5 করছেন। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে যে নর্মালি আপনি যখন ডেমনস্ট্রেশন করছেন, ইয়াটা করছেন, ঠিক আছে, ওই যে কি ওইখানে যে আপনি ম্যাট্রিক্সটা তৈরি করছেন, ওই ম্যাট্রিক্সে কয়টা ছিল, 10টা ছিল না? ম্যাট্রিক্সে কোশ্চেন কয়টা ছিল, 10টা ছিল না? তাহলে আপনাকে কিন্তু এরকম অবজেক্টিভ ফিল্ম দ্য গ্যাপস এইভাবে তৈরি করা যাবে না। আপনার শুধু এইভাবে এই যে এখানে যে আনসার দ্য শর্ট কোশ্চেন, হ্যাঁ এইরকম শর্ট কোশ্চেনে 10টা কি করবেন, ওইটা যে এভিডেন্স ক্রাইটেরিয়া আছে ওই এভিডেন্স ক্রাইটেরিয়া থেকে 10টা কোশ্চেন তৈরি করবেন। ঠিক আছে, ফিল্ম দ্য ব্ল্যাঙ্কস আর কি এই যে এরকম এটা তৈরি করা যাবে না আপনার।
ঠিক আছে, আর আপনি যদি তৈরি করতে চান তাহলে আপনাকে এতগুলা ইয়া দিতে হবে, ওইখানে আপনার কি সংখ্যা বাড়াতে। হ্যাঁ, আমরা এটা করতে পারি যে একটা জায়গা থেকে আমি চাইলে 2টা 3টা তৈরি করতে পারি, কোনো সমস্যা নাই। আমি একই জায়গা থেকে কি অবজেক্টিভ টাইপের কোশ্চেনও তৈরি করতে পারি, একই জায়গা থেকে রিটেনের কোশ্চেনও তৈরি করতে পারি। তার মানে এটা দিলেও যে খুব ভুল হবে এরকমও কিন্তু কিছু না। ঠিক আছে, নর্মালি আমাদের অ্যাসেসমেন্টের কি থাকে, এরকম অবজেক্টিভ টাইপ, মানে আমাদের এই যে সিবিটিএতে এরকম অবজেক্টিভ টাইপের 10টা কোশ্চেন থাকে, তাই না? আর কি থাকে, 10টা কোশ্চেন থাকে এরকম শর্ট, আর 5টা কোশ্চেন থাকে কি টেবিল। তো আপনার এত কিছু করার দরকার নাই, আপনি জাস্ট কি একটা পেজের ভিতরে কি করবেন, এরকম 10টা রিটেন কোশ্চেন লিখবেন। ঠিক আছে, এটার আবার আনসার শিটও তৈরি করতে হবে আপনাকে, তাই না? এই যে আনসার শিটটা যখন তৈরি করবেন, যদি আপনি এইভাবে দিয়ে থাকেন তাহলে আনসার শিটটাও কি এইভাবে তৈরি হবে, যে বি সি ডি এরকম করে আনসার শিটটা তৈরি করতে হবে। 16 নম্বরের অ্যান্সার, 17 নম্বরের অ্যান্সার, ঠিক আছে, 30 নম্বরের অ্যান্সার, 30টা কোশ্চেন আপনি তৈরি করছেন। ক্লিয়ার কিনা আপনি? মানে আপনি কোশ্চেনটা যেভাবে তৈরি করবেন সেভাবে কি আনসার শিটটা ওই ফরম্যাটেই তৈরি করতে হবে। আর আপনি যদি এইভাবে 10টার বেশি কোশ্চেন তৈরি করেন তাহলে আপনাকে অ্যাসেসর জিজ্ঞেস করতে পারে যে আপনি ওইখানে দিলেন 10টাতে, কোশ্চেন তৈরি করলেন 30টা কেন? আপনি বলতে পারেন স্যার আমি একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকেই 2টা কোশ্চেন বা 3টা কোশ্চেন তৈরি করছি। ঠিক আছে, একটা কোশ্চেন আমি অবজেক্টিভের জন্য নিছি বা এমসিকিউর জন্য নিছি, আরেকটা কোশ্চেন আমি কি ফিল্ম দ্য ব্ল্যাঙ্কসে নিছি, আরেকটা কোশ্চেন আমি কি ইয়ে থেকে নিছি, বাট ওইখান থেকে আমি কি কোশ্চেনটা তৈরি করছি। তার মানে কি আপনাকে এই কথাটা বলতে হবে যে আমি একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে একাধিক কোশ্চেন তৈরি করছি। একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে একটা কোশ্চেনই তৈরি করতে হবে এমন তো কিছু না, তাই না? আপনি একাধিক কোশ্চেন তৈরি করবেন, সমস্যা কি হয়েছে আপনার? ক্লিয়ার কিনা আপনি? তবে কোশ্চেনটা তৈরি করলে অবশ্যই তার আনসার শিটটা ওই কোশ্চেন অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে, শুধুমাত্র পেস্ট কপি করলে হবে না। আচ্ছা, নেক্সট ওয়ান জব শিট। ঠিক আছে, জব শিট যেভাবে আছে, আচ্ছা যার মাইক্রোফোনটা অন করা সে যদি অফ করেন সুবিধা হয়, না হলে কোশ্চেন করতে হবে অন করলে। ওকে, এরপরে কি আসতেছে, জব শিট। ঠিক আছে, তাহলে জব শিটটা স্বাভাবিকভাবে জব শিট যেভাবে তৈরি করে একটা জবের কাজের নিয়ম কানুনগুলো সবগুলো এখানে কি সিনারি নিয়ম কানুন এটা দেওয়া থাকে। ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, যেভাবে আছে সেভাবে দিলেই চলবে। স্পেসিফিকেশন শিট, স্পেসিফিকেশন শিটে কী কী টুলস লাগে, কী কী ম্যাটেরিয়ালসগুলো লাগে এগুলো থাকবে। ঠিক আছে, স্পেসিফিকেশন শিট স্পেসিফিকেশন শিটের মতো তৈরি করলে হবে। আচ্ছা, অবজারভেশন চেকশিট, আপনি যখন ডেমনস্ট্রেশন করবেন ওই ডেমনস্ট্রেশনে অবজারভেশন চেকলিস্ট থাকবে। অবজারভেশন চেকলিস্ট আপনাকে আলাদা করে তৈরি করতে হবে। এটা অলমোস্ট যেভাবে আছে সেরকমই। ঠিক আছে, শুধু আপনি মনে রাখবেন এই যে এখানে কেয়ার গিভার ফর এল্ডারলি পার্সন আছে, আপনি আবার কেয়ার গিভার ফর এল্ডারলি পার্সনই তৈরি করেন না। ঠিক আছে, আপনার যদি কম্পিউটার অপারেশন থাকে আপনি ওইটাই লেখেন, আপনার যদি কি অন্য কোনো অকুপেশন থাকে আপনি ওইটাই লেখেন। ঠিক আছে, আপনি হুবহু নকল করেন না কারোরটা। ঠিক আছে, স্যার জাস্ট খালি কোয়ালিফিকেশনটা চেঞ্জ হবে। হ্যাঁ, এই যে এখানে নামগুলো চেঞ্জ হবে। এখানে দেখেন আপনি ধরেন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অথবা গ্রাফিক্স ডিজাইনে আপনি এখানে দিচ্ছেন কি একটা অবজারভেশন চেকশিট। অবজারভেশন চেকশিটে এখানে লেখা আছে অ্যাপ্লাইড কেয়ার গিভিং রেসপন্সিবিলিটি বেসড অন দ্য এস্টাবলিশ স্ট্যান্ডার্ড। হইল তাইলে? মানে এই ফরম্যাটটা ঠিক থাকবে, ভিতরে লেখাটা আপনি চেঞ্জ করবেন। যেটা চেঞ্জ করা লাগে এই যে এখানে দেওয়া আছে যে অ্যাপ্লাইড ওন ড্রেসিং টেকনিক অ্যাজ পার কি ফিজিক্যাল ইনস্ট্রাকশন। আপনি কি এটাই মানে আপনি কি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে কি ওন ড্রেসিং ইয়া করবেন? সো আপনাকে ভিতরে লেখাগুলো চেঞ্জ করতে হবে। এটা জাস্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আনলেই হবে। আপনার যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আনলেই হয়ে যাবে। ইয়েস অর নো, ইয়েস অর নো, এটা জাস্ট ইয়া করলেই হবে। ওরাল কোশ্চেনিং আমরা কয়টা কোশ্চেন তৈরি করতে চাইছি? 10টা, এখানে 10টাই তৈরি করছে। ওরাল কোশ্চেনিং এক্সট্রা তৈরি করা যাবে না। ঠিক আছে, করার দরকারও নাই। আসলে রিটেন কোশ্চেনও 10টা তৈরি করলেই হয়তো, আপনি এক্সট্রা করতে চাইলে সমস্যা নাই, কিন্তু উত্তরটা দিতে হবে যে আমি এক জায়গা থেকে 2টা করছি। ঠিক আছে, ওরাল কোশ্চেনিং আছে, ওরাল কোশ্চেনিং করে কি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সারটাও কিন্তু দিতে হবে, ওরাল কোশ্চেনের আনসার শিট। ঠিক আছে, ওরাল কোশ্চেনের আনসার শিটটা দিলেন। লাস্ট ওয়ান আসতেছে কি কার্ডস। এই কার্ডস কপিটা আপনাদেরকে কি শুধু এরকম ব্ল্যাঙ্ক রাখা ঠিক হবে না, আপনি কার্ডস কপি 2টা করবেন। একটা কার্ডস কপি করবেন কি কম্পিটেন্স হলে যে কার্ডস কপিটা আমরা নর্মালি করি,
ঠিক আছে, তাহলে এখানে স্যাটিসফ্যাকশন সব কিছু আপনারা যারা কম্পিটেন্স হয়েছেন ওই কম্পিটেন্সের একটা কার্স কপি করবেন, আরেকটা কার্স কপি করবেন কি নট ইয়েট কম্পিটেন্সের। তাহলে কম্পিটেন্সের কার্স কপি করার জন্য কি করবেন, কম্পিটেন্সের কার্স কপি করার জন্য নর্মালি যেভাবে দিতে হয়, ঠিক আছে, লাস্টে দিতে হবে কম্পিটেন্ট আর লাস্টে দিতে হবে কি নট ইয়েট কম্পিটেন্স। দুইটা করতে পারেন, অথবা এইভাবেও যদি দেন সমস্যা নাই, বাট অনেকে ধরে যে আপনি যে কম্পিটেন্সি এটা করছেন কার্স কপিতে তো আপনি কম্পিটেন্সও দেন নাই, নট ইয়েট কম্পিটেন্সও দেন নাই, তাহলে কার্স কপিটা ফিল আপ করে নিয়ে আসেন। এটা কিন্তু আপনাকে ভাইবার সময় জিজ্ঞেস করতে পারে যে কার্স কপিটা ফিল আপ করে নিয়ে আসেন, কম্পিটেন্স দিবেন, ঠিক আছে, এবং দিবেন, ফিডব্যাক দিবেন। আপনাকে কিন্তু তখন কার্স কপি তৈরি করতে হবে, মানে তৈরি করতে হবে, কার্স কপিটা প্রিপারেড করতে হবে, কারণ আপনি যে একটা অ্যাসেসমেন্ট নিচ্ছেন আপনাকে কার্স কপি প্রিপারেড না করলে তো হবে না, ঠিক আছে। তাহলে কার্স কপিটা আপনি চাইলে কি করতে পারেন, এইভাবেও দিতে পারেন, তবে বেটার হচ্ছে কার্স কপিটাকে যদি আপনি কম্পিটেন্স এবং নট ইয়েট কম্পিটেন্সের মাধ্যমে ভাগ করে দেন, ঠিক আছে। একদম লাস্ট ওয়ান কি আছে বলছে, কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট রেজাল্ট সামারি, ঠিক আছে, একটা দুইটা থাকে সাধারণত, তাই না, একটা স্টুডেন্ট কপি আরেকটা কি এনএসডি এর কপি, আর লাস্ট ওয়ান হচ্ছে এভিডেন্স রিকোয়ার্ড ফর দ্য ট্রেনিং অ্যান্ড অ্যাসেসরের পুরো একটা চেকশিট। হ্যাঁ, চেকশিট আমি রিকোয়ার্ড এভিডেন্সগুলো আমার কি কি আছে, হ্যাজার্ড ইন্সপেকশন আমি করছি, ইয়েস টিপ দেওয়া উচিত ছিল, তারপর মেনটেনেন্স হাউসকিপিং করছি, সবগুলা কি আমি একটা চেকলিস্ট করছি, চেকলিস্ট করে এটা আমি দিয়েছি, এটা ফাইনাল এভিডেন্স। দেখেন আপনাদের কি এভিডেন্স রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা। ঠিক আছে, আপনারা আজকে থেকেই এভিডেন্স তৈরির কাজ শুরু করবেন। বুঝি না স্যার, যেরকম যে আমি যে অকুপেশনে ছিলাম ইংলিশ ফর ওয়ার্ক, এখানে কোনো জব রোল ছিল না, তো এখানে আমরা কি করব? জব রোল ছিল না মানে কি, ডেমনস্ট্রেশন ছিল না? ডেমনস্ট্রেশন ছিল, ডেমনস্ট্রেশনটা স্পেসিফিক কোনো জব করতে হয়নি আর কি। হ্যাঁ, স্পেসিফিক জব করতে হয় না, বাট আপনার তো স্পেসিফিক ডেমো ছিল না, মানে আপনি কি দিছেন, ডায়লগ করছেন না? হ্যাঁ, আপনি ডায়লগ যদি করে থাকেন তাহলে ডায়লগটাই আপনার কি কাজ, মানে ওটাই দিতে হবে, ডেমনস্ট্রেশনটা দিতে হবে। হ্যাঁ, যেটা আপনার আপনি ওইটাই দিবেন। স্যার, আপনার কাছে কি কোনো ইংলিশ ফর ওয়ার্কে কোনো সিভিএলএম আছে, মানে এভিডেন্স আছে কিনা আপনার কাছে? আমি তো সিভিএলএম জমাই রাখি না, ঠিক আছে, দুই একটা সিভিএলএম এই যে আপনারা যারা তৈরি করবেন এরা আমাকে দেখার জন্য দিবেন না, ম্যাক্সিমামে আমি ডিলিট করে দিই, একটা দুইটা সিভিএলএম শুধু রাখবো পড়ানোর জন্য। 22 নাম্বার বুঝি না দিতে হবে নাকি শুধুমাত্র যেটা স্পেসিফিক্যালি আমি যেটা দিয়ে করছি ওইটা রাখবো? আবার বলেন একবার। 22 নাম্বার যে এভিডেন্সটা আছে, হ্যাঁ, ক্যান্ডিডেট কপি, হুম, কার্স কপি, ইউনিট অফ কম্পিটেন্সিতে আমি কি সবগুলা ইউনিট লিখবো না শুধুমাত্র স্পেসিফিক্যালি যেটা দিয়ে আমি এটা পুরোটা করছি, এভিডেন্সটা তৈরি করছি সেটা রাখবো? দেখেন কমনলি আপনি ওই যে আপনার যে মানে আমরা যখন কার্স কপির কথা বলি, হ্যাঁ, কার্স কপির ক্ষেত্রে আপনার যে অকুপেশনটা, হ্যাঁ, অকুপেশনে যতগুলা ইউনিট আছে সবগুলাই দিতে হবে, ঠিক আছে। আপনার কার্স কপিতে যতগুলা অকুপেশনের যতগুলা ইউনিট আছে আপনার ওই অকুপেশনের সবগুলাই দিতে হবে। এই যে এখানে দেখেন কি বলছে, আমরা 6 নম্বর এভিডেন্সটা নিয়ে কাজ করছিলাম, অ্যাসেসড ক্লায়েন্ট ইন ক্লিনিক্যাল কেয়ার, তাই না, বাট বাকি সবগুলা দিছে না সে, মানে আপনার অকুপেশনে আপনি যে অকুপেশনে আছেন, ধরেন কি ইংলিশ ফর ওয়ার্কে আপনি আছেন, তাহলে আপনার টোটাল ইউনিট অফ কম্পিটেন্সি আছে না, কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে, যতগুলা ইউনিট অফ কম্পিটেন্সি আছে সবগুলাতেই কি এখানে ওই নামটা থাকতে হবে। এখানে তো বলেই দিছি ইউনিট অফ কম্পিটেন্সি, কারণ ওভারঅল ইউনিট অফ কম্পিটেন্সি যদি আপনি না করেন, স্যাটিসফাইড না করেন, তাহলে তো আপনার কি কোনোভাবেই কম্পিটেন্স নট ইয়েট কম্পিটেন্স দেওয়ার কোনো উপায় নাই, তাই না। আপনি আপনার নিজের কার্স কপিটা এখানে দিয়ে দিতে পারেন, আপনারা যারা পাস করছেন আপনার নিজের থেকে পাস করছেন না, জি, তাহলে আপনার কার্স কপিটাই ছবি তুলে দিয়ে দিবেন। ওকে স্যার, এখানে টেস্ট নাম্বার এখানে সাবমিটেড যেগুলো আছে এগুলা কোনোটাতে যদি আমি কোনোভাবে নো টিক দিই তাহলে কি হবে? আচ্ছা, আপনি যদি নো দেন
আপনি বুঝেন, আপনি যদি নো দেন, আপনি তো নো দেওয়ার জন্য এটা ইয়া করেন নাই, ঠিক আছে? আমরা এটা চেক করতেছি যে আমার এই জিনিসগুলা দরকার ছিল, আমি আসলে সবগুলা করছি কিনা, তাই না? যদি আমি না করে থাকি তাহলে আমি করে দিব। মানে এটা আমার একটা চেক লিস্ট। আপনি যখন এক সপ্তাহে 10টা কাজ বলছেন, এই 10টা কাজের একটা লিস্ট করছেন, কোন কোন কাজ আপনার বাকি আছে, তাই না? আমার কথা বুঝেন নাই আপনি? জি স্যার, বুঝতে পারছি। অ্যাসেসরের যে কাজগুলো ওগুলো কমপ্লিট হয়েছে কি বুঝি না। স্যার? এটা স্যার ট্রেনার নিজের জন্য আর কি। হ্যাঁ, এটা ট্রেনারের নিজের জন্য। হ্যাঁ, মানে আপনার টোটাল এভিডেন্সটা আপনি ঠিক মতো করছেন। এই যে এভিডেন্সগুলো লাগবে একটা একটা করে করে আপনি চেক দিলেন। হ্যাঁ, আমি হ্যাজার্ড ইন্সপেকশন করছি, আমি কি মেনটেনেন্স করছি, আমি এটা আপনি কি নিজের একটা ইয়ের জন্য চেক লিস্ট। জি স্যার। স্যার স্যার এখানে যে ডেটগুলো আছে, এই ডেটগুলো কি ডেটগুলোর কারণে কোনো প্রবলেম হবে আমি যদি ওগুলো আগে বসাই ফেলি? কিগুলা? এখানে যে ডেটগুলো আছে, ডেট কোনটা? ডেট আছে না, সবগুলা ডেট। আচ্ছা, কারণ ডেট একটা কাজ শুনেন। কপি বানালাম, কাজ কপিতে সবকিছু করতে। আচ্ছা, আমি আপনাকে বলি, সবচেয়ে বেটার হয় কি জানেন? সবচেয়ে বেটার হয় যে ডেটগুলো আপনি ফাঁকা রাখবেন। ডেটগুলো আপনি ফাঁকা রাখবেন, যেদিন আপনার অ্যাসেসমেন্ট ওই অ্যাসেসমেন্টের ডেটটা দিয়ে দিবেন, হাতে লিখে দিবেন, সমস্যা কি? বুঝতে পারছি। হ্যাঁ, হাতে লিখে দিবেন, প্রবলেম নাই। আর স্যার রেজিস্ট্রেশন যে কার্ডটা আছে, যেখানে ওই যে আমরা 16 নাম্বার ওই কার্ড কি আমরা নিজের ছবিটা করতে একটু ইন্ডিভিজুয়াল কোনো পার্সোনাল ইউজ করতে পারি? কত নাম্বার এভিডেন্স? 16। এখানে আপনি আপনারটা দিতে পারেন, 16 অন্যটা নাম্বার, দিতে পারেন, কোনো সমস্যা না। একটা এভিডেন্স জি। যে একটা রেজিস্ট্রেশন লাগে, রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন শিট আছে, ঠিক আছে? এটা আপনি আপনারটাও দিতে পারেন, আপনি চাইলেও যে অন্য কারোরটা যদি থাকে জুগারে সেটাও দিতে পারেন, ঠিক আছে? এখানে দেখেন, এই যে এটা তো ওই মেয়েটারটা না, তাই না? যে মেয়েটা করছে এটা কি মেয়ের ছবি? জি তাহলে আপনি আপনার নিজেরটা তো আপনার কাছে আছে, আপনি যদি ছবি তুলে দিতে চান, সমস্যা কি? না স্যার। কি আপনারটা আপনার কাছে নাই? আপনি একটা লেভেলের পরীক্ষা দিছেন না, ওইখানে আপনার রেজিস্ট্রেশন কার্ড দেয়নি? হ্যালো, জি স্যার, দিছে স্যার। তো ওই কার্ডটাই আপনি ছবি তুলে এখানে দিতে পারেন তো, তাই না? না এটা তো স্যার, জি জি বুঝতে পারছি। না স্যার, এটা মেইনলি ওই যে স্টুডেন্টের, তো এটা তো আসলে জিজ্ঞেস করি। ও আচ্ছা, সমস্যা নেই। মেন কথা আপনার নিজের যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে, আপনি চাইলে এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার নিজের কার্ডস কপিটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই তো। এত কিছু মিলাবে না, শুধু দেখবে রেজিস্ট্রেশন যেখানে মিলানোর দরকার আপনাকে মনে রাখতে হবে কোন কোন জায়গায় মিলাবে। মিলাবে সিএস এর সাথে টাস্ক অ্যানালাইসিস, ইউনিট ডেলিভারি প্ল্যান, তারপরে কি সেশন প্ল্যান, এটা মিলাবে। এই তিনটা আপনার ঠিক থাকতে হবে। এরপরে এখানে মিলাবে কি ওই যে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সের সাথে ওরাল কোশ্চেন, এটা কি ঠিক আছে কিনা। ঠিক আছে, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাটেন্ডেন্স শিট, এগুলা তো আর মিলাইতে যাবে না কিছু। বুঝতে পারছি। ঠিক স্যার আছে, আমাদের অফলাইন ক্লাস এটা কবে থেকে? আমি বুঝতে পারি না, আবার বলেন। স্যার অফলাইন ক্লাসের যে একটা কথা বলছি, আর ওটা কবে থেকে? আচ্ছা, অফলাইন ক্লাসটা আমরা তো মনে হয় গত ক্লাসে বলে দিলাম, তাই না? যে আগামী এই সপ্তাহে, যেমন আজকে শনিবার, হ্যাঁ, আজকে শনিবার আমরা এভিডেন্সের উপর ক্লাস নিলাম। কালকে আবার নেক্সট ক্লাস হচ্ছে সোমবারে। সোমবারে আমরা ক্লাস নিব ডেমোর উপর, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের ট্রেনিং ডেমো, একটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট ডেমো, ঠিক আছে? এরপরে বৃহস্পতিবার আমরা কি ওভারঅল সব কিছুর উপরে কি আমাদের যে সিবিএলএম গুলো পড়ছি, এই ওভারঅল সিবিএলএম গুলোর উপরে কি মেইন টপিকস গুলো নিয়ে একটু আলোচনা করব, তাই না? এটাই তো আমরা বলছিলাম মনে হয়। হ্যালো, এই দেওয়া ছিল শুধুমাত্র। বুঝি নাই, আরেকবার বলেন, আমি কথাটা ক্লিয়ার হই নাই। স্যার আমরা তো আর কোনো ক্লাস পাই ফার্স্ট ক্লাস এটাই। ও, আপনাদের আজকেই ফার্স্ট ক্লাস?
হ্যালো, আপনাদের আজকে ফার্স্ট ক্লাস, মানে আপনারা কি 25 তারিখে ইয়া দিবেন, অ্যাসেসমেন্ট দিবেন? জি জি আচ্ছা, 25 তারিখে যদি আপনারা অ্যাসেসমেন্ট দেন, আপনাদের তো আগের থেকেই সব প্রিপার থাকার কথা, তাই না? যেহেতু আপনারা আমাদের এখানে রেগুলার ক্লাস করেন নাই, তার মানে কোনো না কোনো জায়গা থেকে আপনি অবশ্যই প্রিপারেশন নিয়ে তারপরে আসছেন। জি স্যার, সব কিছু কমপ্লিট, এখন কমপ্লিট কমপ্লিট করা আছে পুরোটা। তাও যদি করা দুদিন জায়গা বলছিল ওগুলা ঠিক করে নিচ্ছি। না, এই ক্লাসটাতে আমাকে বলছিল যে বিভিন্ন গ্রুপে এটা দিয়ে দিতে, কারণ অনেক গ্রুপে কি আছে, এই যে এসএসপিয়া আমাদের এভিডেন্স তৈরি করতে অনেকের ঝামেলা আছে, এই জন্য কি আমরা কয়েকটা গ্রুপে দিয়ে দিছি। তবে আজকের ক্লাসটা কিন্তু আমাদের রেগুলার ব্যাচের ক্লাস। হ্যাঁ, ও আচ্ছা। ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু শুধু আপনাদের নিয়ে হয়নি। হ্যাঁ, এটা আমাদের টোটাল রেগুলার ব্যাচ নিয়ে হয়েছে। ঠিক আছে, আমাদের রেগুলার ব্যাচের আমরা সিবিএলএম গুলো পড়িয়ে ফেলছি। এখন আমরা কি এভিডেন্সটা আজকে পড়ালাম, আগামী সোমবারে আমরা কি ডেমোটা পড়াবো, তারপরে বৃহস্পতিবার ওভারঅল এভিডেন্স নিয়ে আলোচনা করার পরে আমরা কি ইয়েতে যাব, কি বলে, লাইভ ক্লাসে যাব। কারণ এভিডেন্স তৈরি না করলে, এভিডেন্স যদি আমাকে দেখাইতে না পারে, লাইভ ক্লাসে যেহেতু আমার কোনো লাভ হবে না। বুঝতে পারছি। ঠিক আছে, আপনারা বৃহস্পতিবার পর্যন্ত জয়েন করতে পারবেন। ঠিক আছে, আর আমরা বৃহস্পতিবারে যেহেতু ওভারঅল সিবিএলএম গুলো নিয়ে আলোচনা করব, যারা 25 তারিখে পরীক্ষা দিবেন হয়তো তাদেরও হেল্প হইতে পারে। না স্যার, আমাদেরকে বলছিল অফলাইন ক্লাস যদি 4 দিন বা 4 দিন কথাগুলো ভালো আসতেছে না আমার কাছে। ক্লাস করছিলাম, তখন কথা ব্যবস্থা আছে। ও আচ্ছা, অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে, আমরা 4 দিন আমাদের সুবিধা মতো ক্লাস করতে পারি। না না, আপনাদের কথা ঠিক আছে। অফলাইন, শুনেন, অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে। হ্যাঁ, অফলাইন ক্লাসের ব্যবস্থা নাই তা কিন্তু না, অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে, হয়তোবা সামনে থেকে আমাদের অফলাইন ব্যাচও চালু হবে এক একটা। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কি, অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেগুলারদের সাথে, যদি রেগুলারদের কোনো অফলাইন ক্লাস থাকে, যেমন আমাদের সামনের সপ্তাহ থেকে কি রেগুলারদের অফলাইন ক্লাস শুরু হবে, তাদের সাথে কি অফলাইন ক্লাসগুলো আমরা করাই ফেলি। কিন্তু আপনার তো সামনের সপ্তাহে পরীক্ষায়, তাই না? শনিবারে পরীক্ষা না? জি স্যার। তাহলে তো আপনি অফলাইন ক্লাস পাবেন না, অনলাইন ক্লাসে আপনাকে করতে হবে। এরপরও সমস্যা নাই, আপনার যদি কোনো সমস্যা থাকে এক্স্যাক্টলি, হ্যাঁ, তাহলে আপনি নক করেন, আমরা যতটুকু পারি সলভ করে দিব। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। স্যার, আপনাদের কি এমন কোন যেগুলো রেকর্ড থাকে ক্লাসগুলো? হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ডেড, আমরা ক্লাসগুলো রেকর্ডেডই রাখছি। এটা তো একটা এভারেজ ক্লাস, বুঝেন না? তারপর আমরা রেকর্ড করে রাখছি, অনেকে ক্লাসগুলো মিস করে, এজন্য আমরা এটা রেকর্ড করেই রাখছি। এমন এমন কোন ক্লাস কি আছে, ধরেন ওভারঅল যে ইম্পর্টেন্ট সিভিএলএম গুলো আছে, এগুলা একটা ভিডিওতে রেকর্ড করা আছে, তাহলে ধরেন ওইটাতে মোটামুটি সিভিএলএম শেষ, ওইটা নিলে একটা লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য আর কি, পরীক্ষার আগের জন্য দেখে যেতে পারি। আমরা সিবিএলএমটা আসলে এখনো দেই নাই, ওভারঅল মানে করি নাই। ঠিক আছে, ওভারঅল শুধু সিবিএলএম গুলা শেষ করছি। যখন শেষ করছি তখন তো কি মাস্ট নো, শুড নো, কুড নো সবই পড়ছি আমরা, তাই না? আমি আপনাকে ক্লাসের লিঙ্কগুলো দিতে পারি, এটাই যে আপনি ওইখানে যে কি ক্লাসগুলো আপনার যেটা প্রয়োজন, ওইখানে কি লেকচার শিট 1 থেকে শুরু করে 12 পর্যন্ত সব দেওয়া আছে। আপনার যেটা যেটা প্রয়োজন আপনি মনে করেন, আপনি ওইখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে? জি স্যার। ওকে, সমস্যা নাই। যে আজকের ক্লাসটার লিংক যেখানে দিব ওইখানে গেলে আপনি পাবেন। ঠিক আছে, মানে আজকের ক্লাসের ভিডিওটা তো দিয়ে দিব। ওকে, সমস্যা নাই। আপনারা যারা রেগুলার আছেন তাদের কথা বলেন। কি রেগুলাররা কি সব রাগ করে চলে গেছেন নাকি ঘুমায় গেছেন? না স্যার, আসছে স্যার। এখন বলেন, এভিডেন্সটা এই সপ্তাহের মধ্যে তৈরি হবে কিনা? এভিডেন্সটা এই সপ্তাহের মধ্যে তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আপনাকে 2-3 স্যার
স্যার এটা কি প্রিন্ট আউট করে ফেলতে হবে নাকি পিডিএফ আকারে রাখতে হবে? অবভিয়াসলি প্রিন্ট 2 কপি করতে হবে, এক কপি আপনার কাছে থাকবে, এক কপি কি আপনাকে জমা দিতে হবে অ্যাসেসরের কাছে, ঠিক আছে? তবে প্রিন্ট করার আগে ফাইনালি আমাকে একবার চেক করায় নিয়ে এক কপি প্রিন্ট করতে পারেন, এক কপি প্রিন্ট করে ওইটা আপনার কাছে রাখবেন, এরপরে ফাইনালি চেক করায় কারেকশন করে যদি থাকে কারেকশন করিয়ে তারপরে ফাইনাল কপিটা প্রিন্ট করে কি করবেন ওই দিন নিয়ে আসবেন, ঠিক আছে? এভিডেন্স কিন্তু প্রিন্ট করে আনতে হবে। আর কোনো কোশ্চেন? কি আমাদের রেগুলারদের কোশ্চেন থাকে না কেন? আপনারা কি সব পারেন নাকি, নাকি কিছুই পারেন না? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার এভিডেন্সটা কি স্যার মানে ইয়া রাখতে হবে, মানে প্রিন্ট না করে কি মানে কাগজে লিখলে হবে না, মানে নিজে নিজে লিখলে হবে না, কোনো প্রিন্ট না করে? না, নাকি প্রিন্ট করে আনতে হবে? একদম প্রিন্ট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কারণ আপনার এখানে যতগুলা ঘর ঠর আছে, যতগুলা টেবিল আছে, এটা আপনি নিজে আসলে লিখতে পারবেন না, ঠিক আছে? লিখলেও ভালো হবে না, এখানে অনেক ঘর অনেক টেবিল না, এত টেবিল আপনি নিজে কিভাবে লিখবেন? আপনি সিবিএলএমটা কিভাবে তৈরি করবেন, তাই না? জি স্যার। স্যার জি, এই যে এভিডেন্স প্রিন্ট দেবো স্যার, এটা কি পার্সোনালি দিয়ে দিতে পারবেন একটু স্যার? বুঝি নাই, আমি আবার বলেন। মানে স্যার এই যে এভিডেন্সের প্রিন্ট দিব, এটা কোনটা দিব স্যার? এক থেকে কত নম্বর পেজ বা কি কোথায় থেকে দিব? হায় রে আল্লাহ, আজকের ক্লাস করে তাহলে আপনার কি লাভ হইলো? স্যার আমি তো একটু চার্জ ছিল না, আমি ছিলাম না স্যার কিছু টাইম। আচ্ছা আগে স্যার আমিও কিছু বুঝলাম না স্যার। আমি তাহলে আজকে কি ক্লাস নিলাম আমি তো নিজেই বুঝলাম না, আসলে কি ক্লাস নিলাম আমি। এভিডেন্স হলো দিস ইজ মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স স্যার, আমি কিছু বুঝতে পারি না স্যার, আমি সময় বসে স্যার ক্লাসটা তো রেকর্ডে থাকবে, ওখান থেকে বুঝতে পারবে সব। দেখেন এভিডেন্স গুলা কোন পেজ আপনি প্রিন্ট করবেন, আপনি যতগুলা এভিডেন্স তৈরি করবেন প্রত্যেকটা পেজই আপনাকে প্রিন্ট করতে হবে। আপনি তো এভিডেন্স নাম্বার ধরে তৈরি করবেন, 1 2 3 4 5 6 বললাম না, এরকম আপনারা যতগুলা এভিডেন্স তৈরি করবেন প্রত্যেকটাই কি করতে হবে, প্রিন্ট করতে হবে। স্যার এভিডেন্স স্যার টোটাল কয়টা করতে হবে স্যার? 2 কপি করতে। এভিডেন্স কয়টা করতে হবে এটা আপনি ডিপেন্ড করবে যে আপনি কি সিবিটিএ না? স্যার আমি সিবিটি আছি স্যার। তা আপনার সিবিটিএ থাকলে এভিডেন্স আপনার এখানে যতগুলা দিছি 23টাই করা লাগবে। স্যার ফরম্যাটটা তো দিয়ে দিবেন স্যার না গ্রুপে স্যার? হ্যাঁ, ফরম্যাট তো বললামই, আজকে আমি 2-3টা ফরম্যাট দিয়ে দিব আপনাদের গ্রুপে। হ্যাঁ, ওই ফরম্যাটগুলো দেখে আপনার সুবিধা অনুযায়ী সময়, যারা সিবিটিএ আছেন তারা যে ফরম্যাট দিব ওই ফরম্যাটই ফলো করবেন, আর যারা সিবিএ আছেন তাদের বললাম না, তাদের ট্রেনিং পার্টটা তো দরকার নাই, তারা ট্রেনিং পার্টের 1 আর 2 নাম্বারটা নেবেন, বাকি অ্যাসেসমেন্ট পার্টের পুরাটা করবেন, ঠিক আছে? স্যার এভিডেন্সের তাহলে কপি কি করতে হবে? একটা নিজের কাছে রাখবো আর একটা কি সরকে দিব? আটা প্রিন্ট করে নিয়ে আসবো। হ্যাঁ, 2 কপি প্রিন্ট করবেন, 1 কপি আপনার কাছে থাকবে, 1 কপি কি অ্যাসেসরের কাছে জমা দিতে হবে। তবে আমি বলি যে আপনি 1 কপি প্রিন্ট করেন, প্রিন্ট করে কারেকশন করেন। হ্যাঁ, কারেকশন করে পরে যখন অ্যাসেসরের কাছে যেটা জমা দিবেন ওইটা কারেকশন কপিটা অ্যাসেসরকে জমা দিয়েন। স্যার আমরা তো এমনি পেজ তো আমরা আসলে আপনাকে যদি এটা দেখাই বা চেক করাই তাহলে কিভাবে করাবো? আমাদের লাইভ ক্লাস হবে না, এই যে আগামী সপ্তাহে আপনারা যখন আমরা ফাইনালি যখন সিবিএলএম সব কিছু পড়ে ফেলবো তখন তো আপনাদের 2-3টা লাইভ ক্লাস দিব আমরা, ওই লাইভ ক্লাসে আমরা আপনাদের ডেমো অ্যাসেসমেন্ট সব কিছুই তো দেখবো। স্যার ওইটা তো সামনে সপ্তাহ, আসলে আমাদের তো সামনে সপ্তাহে এত পরীক্ষাও এতে সামনের পাশে। এখন আপনি কি এই সামনের সপ্তাহে কথা বলতেছেন না? আমি কি বলতেছি, এই সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে তো আমাদের ক্লাস ক্লোজ, অনলাইন ক্লাস ক্লোজ হয়ে যাবে, এরপরে কোনো ক্লাস হলে অফলাইনই হবে, অনলাইন আর পাবেন না আমাকে। স্যার এরপরে তো আর সময় না, আসলে শুক্রবার তো অফ থাকে, তো শনিবার তো আমাদের অ্যাসেসমেন্ট।
শুক্রবারে কিসের অ্যাসেসমেন্ট? অ্যাসেসমেন্ট হলে শনিবারে হবে। এই শনিবারে অ্যাসেসমেন্ট, আপনি শুক্রবারে অফ। আরে আপনাদের যাদের আমাদের 1 তারিখে ডেট দিচ্ছে আর কি পরীক্ষার। শোনেন, আপনাদের যাদের শনিবারে অ্যাসেসমেন্ট, ঠিক আছে, তারা তো অ্যাসেসমেন্টের জন্যই আপনারা শুধু ইয়া করছেন, তাই না, রেজিস্ট্রেশন করছেন। কিন্তু আমাদের এই রেগুলার ব্যাচের অ্যাসেসমেন্ট হবে আগামী মাসে। এই যে এখন যে ব্যাচটা আমরা কন্টিনিউ আচ্ছা। করতেছি। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। আসলে আমরা যখন কথা বলছিলাম তখন জিনিসটা এভাবে আমাদের উপস্থাপন করা হয়েছিল যে এভিডেন্সটা আপনাদের ঠিকঠাক আছে, চেক করে দিন না, এভিডেন্সটা আমাদের দায়িত্ব, আমরা করে আনবো, আপনারা শুধু চেক করে দিন, এই আর কিছু না। কারণ আমাদের যদি আপনারা কোনো ভুল থাকে যদি তাহলে এভিডেন্স ভুলটা চেক correction করতে চান তাহলে আপনাকে মেসেঞ্জারে এভিডেন্সটা, মানে আমাদের হোয়াটসঅ্যাপে এভিডেন্সটা পাঠিয়ে দিবেন। এভিডেন্সটা পাঠিয়ে দিয়ে ফিডব্যাক আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? আমার কথা বুঝেন নাই? তাহলে কি আপনার আমার পাঠাইলে পার্সোনাল, পারবো না, হ্যাঁ, স্যার? আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনি এভিডেন্সটা তৈরি করে পাঠিয়ে দিবেন। যা যা কারেকশন আছে আপনার সাথে কথা বলে আপনাকে ঠিক করে দিব। আপনাকে তো ঠিক করে দেওয়া হবে না তা না, কোনো না কোনোভাবে হেল্প তো করাই হবে, তাই না? ওকে মিস্টার আলামিন সাহেব, আপনি আছেন? জি স্যার। এই সপ্তাহে এভিডেন্স তৈরি করে ফেলবেন। মিস্টার হাবিব সাহেব, আপনিও এই সপ্তাহে এভিডেন্স তৈরি করে আমাকে জমা দিবেন, ঠিক আছে? প্রত্যেকে এই সপ্তাহে এভিডেন্স তৈরি করে আমাকে জমা দিয়ে দিবেন। আমার হোয়াটসঅ্যাপে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ঠিক আছে? একদম গ্রুপের মধ্যে পাঠানো যাবে না, কারণ গ্রুপের মধ্যে পাঠালে খুঁজে পাবো না কার কারেকশন কোন জায়গায় দিব, কিছুই বুঝবেন না, ঠিক আছে? প্রত্যেকে পার্সোনালি পাঠাবেন, আপনাকে পার্সোনালি আপনার কারেকশনটা আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? ক্লিয়ার তো আপনাদের? স্যার ওই ভাইটা যে রিসোর্স পারসন বললো এটা কি স্যার? রিসোর্স পার্সন হচ্ছে আপনি যদি কোনো কাজে দক্ষ হন, ঠিক আছে, আপনি যদি কোনো কাজে দক্ষ হন এবং আপনার ওই অকুপেশনে যদি পর্যাপ্ত অ্যাসোসিয়েশন না থাকে, তাহলে এনএসডি রিসোর্স পার্সন হিসাবে, মানে আপনি দক্ষ ব্যক্তি হিসাবে আপনাকে দিয়ে অ্যাসেসমেন্ট নিতে পারে, ঠিক আছে? ওকে, মানে ওই লেভেল কম্পিটেন্সি থাকলে আবেদন করতে পারবো না? হ্যাঁ।